আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে ঢাবি এক্সাম ছিল। ঢাবি এ ইউনিট এক্সামে তোমরা আশা করি অনেক অনেক ভালো করছো, কারণ সিয়াম ভাইয়া করছে বলো। আর বিগত বছরের কোশ্চিন অ্যানালাইসিস বেসড আমি যেই ফ্রি জিনিসগুলো তোমাদেরকে এই কয়েকদিন ধরে প্রোভাইড করছি, সব কিছু থেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ কমন আসছে। বলতে হয় এবারের ঢাবি কোশ্চিনটা মোটামুটি ভালোই স্ট্যান্ডার্ড ছিল। তোমাদের এক্সামও ভালো হওয়ার কথা। কেমিস্ট্রি অংশে তোমরা 25-এ 20 মোটামুটি তুলতে পারছো, আমাকে জানাইছো। মোটামুটি যারা খারাপও করছো তারা 18-17 এরকম, মানে বেশ অ্যাভারেজে ভালো মার্ক তুলছো। সো এই জন্য ভাইয়া একটু খুশি। আর আজকের লাইভটা বুঝেই গেছো, ঢাবির আমাদের এক্সাম হয়ে গেছে। সো ঢাবির এক্সামের পরে আমাদেরকে এখন ঢাবির কোশ্চিনগুলো সলভ করতে হবে। কেন সলভ করতে হবে? এই কারণেই সলভ করতে হবে কারণ তুমি এর পরবর্তীতে ঢাবি বাদেও আগামীকালকে যেও এই ইউনিটে এক্সাম দিতে যাবা, 3 তারিখে এগ্রিতে এক্সাম দিতে যাবা, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে এক্সাম দিতে যাবা। সো এরকম বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন তুমি এক্সাম দিতে যাবা তখন দেখবা যে এই কোশ্চিনগুলোই আবার কোনো না কোনো ভার্সিটিতে 2 থেকে 3টা করে রিপিট চলে আসছে। তো তোমার এগুলোর প্রপার ব্যাখ্যা সবকিছু জানা লাগবে ইনশাআল্লাহ। ঢাবিতে একটা সিটের জন্য কিভাবে পড়বো, এইচএসসি 26 কোশ্চিন করে ফেলছে। ভাইয়া তুমি যদি লাস্ট কয়েকদিন আমাদের অ্যাক্টিভিটিস দেখো, পোলাপানদের আমরা কিভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, তো সেখান থেকে তুমি বুঝতে পারো যে আমাদের ঢাবিতে কিভাবে আসলে জিনিসগুলো আসে বা কিভাবে সবকিছু পড়তে হয়, সেগুলো আজকে তুমি ক্লাসটাই পুরোপুরি থাকলেই জেনে যাবা। ক্লাসটায় থাকো, তুমি বুঝবা যে ঢাবি তার টাইপের বাইরে থেকে কোনো কোশ্চিন করে না। ঢাবি একদম তার স্ট্যান্ডার্ড বজায় রাখে। ইভেন যদি দরকার পড়ে তার টাইপের মধ্যকার কোশ্চিন 20 বছর আগে থেকে নিয়ে আসে। ঠিক আছে? সো অনেক কথা হয়েছে, তোমাদের জন্য সেট আপ রেডি। 26-এর জন্য আমাদের টোটাল সেট আপ রেডি। 25-এর জন্য আমরা ইনশাল্লাহ যতদূর পারি আমরা সাপোর্ট দিয়ে যাব। কিছুক্ষণ আগে ফিজিক্স, এখন কেমিস্ট্রি। হ্যাঁ, কিছুক্ষণ আগে ফায়াজ ভাইয়া পুরা ফিজিক্স আমাদের 15টা এমসিকিউ প্লাস 4টা রিটেন খুবই অল্প সময়ের মধ্যে প্রায় 40 থেকে 50 মিনিটের মাঝে সলভ করে দিয়ে গেছে। এখন আমরা কেমিস্ট্রি নিয়ে চলে আসছি। সো আজকে আমরা মূলত আমাদের 27শে ডিসেম্বর, ঠিক আছে, 27শে ডিসেম্বর আমাদের আজকে ঢাবির এক্সামটা হয়ে গেল। তো এই 27শে ডিসেম্বর 2025 আমরা ঢাবির যে এক্সামটা হলো, এই এক্সামে আমাদের কি কি কোশ্চেন আসছে এবং আমরা কি কি ভাবে জিনিসগুলো অ্যাপ্রোচ করতে পারি খুব শর্ট টাইমে আমরা দেখে নিব। ওকে ওকে বস, আমি থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, এখন তোমরা একটা কাজ করো, তোমাদের ফ্রেন্ডরা যারা আছে, 25 হতে পারে, 26 হতে পারে, তোমরা সবাই একটু জানাই দাও যে ভাইয়া তুমি জাস্ট 30 মিনিটস ইনভেস্ট করলে ঢাবি যারা 26 আছো একটা প্রপার আইডিয়া পেয়ে যাবা কেমন কোশ্চেন হয়। 25 যারা সামনে অ্যাডমিশন দিতে যাচ্ছ তাদের জন্য ধামাকা বলে দিই, তোমার সামনে এক্সাম কি কি আছে ভাইয়া। তোমার সামনে এক্সাম আছে নেক্সট এ ইউনিট, এরপরে আছে এগ্রির পরে কি আছে ভাইয়া, আরইউ। ঠিক আছে, আরইউ, তারপরে লাস্টের দিকে তোমাদের আছে জিএসটি। এটাই মোটা দাগে তোমাদের অ্যাডমিশন সিনারিও। এর মাঝেও বিউপি আছে, তারপরে আদার্স বিভিন্ন কিছু আছে, এবং এর মাঝে তোমরা যদি এর ক্যাটাগরিতেই ধরো সাস্ট পড়ে যাচ্ছে জিএসটির ঠিক আগ দিয়ে। সো এখন আমাদেরকে কি করতে হবে এই মুহূর্তে যেহেতু যেই ইউনিট জাস্ট আগামীকালকেই 28শে ডিসেম্বর, এর জন্য তোমরা আর কিচ্ছু করার দরকার নাই, জাস্ট কোশ্চিন ব্যাংক যা বলে ভাই, তুমি এখন সারা রাত জেগে যদি পড়ার প্ল্যান থাকে, সারা রাত জেগে কি পড়বা, কোশ্চিন ব্যাংক পড়বা। আদারওয়াইজ কিচ্ছু দরকার নেই, জাস্ট কোশ্চিন ব্যাংক যা বলে তাই করে চলে যাও। ঠিক আছে, এগ্রির জন্য আমাদের 3 তারিখ পর্যন্ত সময় আছে। সো কেমিস্ট্রির জন্য তোমরা যেটা করতে পারো, 3 জানুয়ারি পর্যন্ত আমাদের সময় আছে। কেমিস্ট্রির জন্য আমরা যেটা করতে পারি, সিয়াম ভাইয়া ইনশাআল্লাহ এগ্রিটা গুছাই দিবে, তবে 2 দিন সময় লাগবে। 2 দিন পরে আমি তোমাকে টপ 250 কোশ্চেন দিয়ে দিব, যেখান থেকে টপ 250, এখান থেকে আমি 250 কোশ্চেন দিব, আবার আরইউতেও আমি 250 কোশ্চেন দিব। সো এগ্রি এবং আরইউ এর জন্য সিয়াম ভাইয়া তোমাকে টপ 250 কোশ্চেন ইনশাআল্লাহ দিয়ে দিবে। প্রাইস যদি বলো কোর্সের খুবই কম দিব, খুবই কম, যাতে সবাই নিতে পারে। হ্যাঁ, যেমনটা আমার সাস্টে 99 ডিউ ক্র্যাশ কোর্স মাত্র 199 নে তুমি করতে পারছো। সো আমরা সিমিলার একটা প্রাইস ইনশাআল্লাহ রাখার ট্রাই করব। সো এগ্রি এবং আরইউ এর জন্য সেম প্যাটার্ন অবলম্বন করবা। আমি আজকে প্রমাণ দেখাবো ডিউতে কোশ্চিন ব্যাংকের উপর বেস করেই কিন্তু কোশ্চিনগুলো আসতেছে। সেম এগ্রি এবং আরইউ টাইপের বাইরে একটা কোশ্চিনও করবে না,
টাইপ যদি তুমি বুঝো, তোমার কাছে প্রশ্ন মনে হবে আচ্ছা কোশ্চিন তো মনে হয় সিডব্লিউ করছে, কোশ্চিন কেমিস্ট্রির কোশ্চিন সিয়াম ভাই মনে হয় করছে, কারণ সিয়াম ভাই এমনি এমনি বলছিল, এমনি এমনি আসছে। ওকে, এবার আসো জিএসটি আর হচ্ছে সাস্টের ব্যাপারটা। অলরেডি আমাদের সাস্টের কোর্স রানিং, যেটা মাত্র তোমাদের জন্য, সাস্ট তোমাদের ফ্যাসিনেশন, সাস্ট হচ্ছে জিপিও অনেক কমাই দিছে, এই জন্য আমরা কি করছি সাস্টেরটা আমরা একদম সর্বনিম্ন প্রাইস যাতে সবাই নিতে পারে 99 টাকা রাখছি। আর জিএসটিটা আমরা সামনে লঞ্চ করব, যেটা নির্বাচনের পরে তোমরা জানো। সো এই জন্য জিএসটির জন্য আমাদের হাতে টাইম আছে, এটার জন্য আমরা ট্রাই করব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পূর্ণাঙ্গ কোর্স দেওয়ার জন্য, কারণ জিএসটির মধ্যে আছে ভার্সিটি 20-এর অধিক এবং তোমার এখানে চান্স পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি, কারণ এটা একদম লাস্টে হচ্ছে। সো যারা হতাশ আছো, হতাশ হওয়ার কিছু নাই। অ্যাডমিশন ইজ এ লং রান বাট শর্ট টাইম। আমি একটা কথা বলি, অ্যাডমিশন ইজ এ লং রান বাট শর্ট টাইম, অর্থাৎ শর্ট টাইমের মধ্যে তোমার অনেক দূর পর্যন্ত যেতে হবে, শেষ পর্যন্ত যেতে হবে, তবেই তুমি সাফল্য অর্জন করতে পারবে। তোমার সিয়াম ভাইয়া আজকে যে এসে তোমার সামনে কথা বলতেছে, সে এগ্রিতে 35তম হয়েছে, এটা তার অ্যাডমিশনের সর্বোচ্চ রেজাল্ট, এবং তার এই রেজাল্টটা করতে অ্যাডমিশনের লাস্ট এক্সাম পর্যন্ত যাওয়া লাগছে। অর্থাৎ তুমি যদি এখনই হতাশ হও আজকের ডিউ এক্সামের পরে, আমি বলবো ভাইয়া কান্নাকাটি করা, হতাশ হওয়ার সময় তোমার নাই, কারণ তুমি 25 ব্যাচ, 25 ব্যাচের ট্র্যাজেডি অনেক অনেক ভয়ানক, 25 ব্যাচ নিয়ে অনেক কথাই বলা যায়। সো তুমি তোমার লাস্ট পর্যন্ত সিডব্লিউর সাথে থাকো, ইনশাআল্লাহ সিডব্লিউ তোমাদেরকে বেস্টটা দেওয়ার ট্রাই করব। অন্তত কেমিস্ট্রি নিয়ে সিয়াম ভাইয়া প্রত্যেকটা জায়গায় তোমাকে সাপোর্ট দিব, যেমনটা তুমি ডিইউতে পাইছো, যেমনটা তুমি মেডিকেলে পাইছো, ইনশাআল্লাহ পুরো সাপোর্টটাই আমরা কিন্তু দিয়ে দিব। ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আমাদের মূল কোশ্চিন ব্যাংক সলভিং এ চলে যাই, যেখান থেকে আসলে আমাদের বিগত বছরের কোশ্চিন প্যাটার্ন থেকে কোশ্চিনগুলো আসছে। তার আগে আমি কোশ্চিন সলভের আগে, তোমরা তো প্রমাণ না দেখলে বিশ্বাস করো না, চলো আমরা কিছু স্ক্রিনশট তোমাদেরকে দেখাই। ভাইয়া এইগুলো আসলে ফেক কিনা বা আসল কিনা তুমি যাচাই করতে পারো। আমি রিসেন্টলি আমার আইডিতেই অনেক এই ধরনের কোশ্চিন সলভ দিছি। আমি তোমাদেরকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপর একটা ফ্রি লাইভ সেশন দিছি, যেটা হচ্ছে রিটেনের উপর ছিল। দেখো হুবহু কোশ্চিন চলে আসছে। এই 22-23 আমি বলছি না ডিউ তোমরা রিটেন নিয়ে অনেক প্যারা খাইতা, ডিউ 22-23-এ যে কোশ্চিনটা আসছে হুবহু প্রায় সেম কোশ্চিনটাই এইবার আমাদের 25-26-এ চলে আসছে। তারপর দেখো এই যে এই কোশ্চিনটারই, দেখো তো তুমি চিনো কিনা, এই যে এই পোর্শনটা কিন্তু রিপিট হয়ে গেছে। মানে দেখো এই কোশ্চিনটা সম্ভবত এটা 22-23-এর ছিল, এটা সম্ভবত আর এক বছরের ছিল। সো এখান থেকে চলে আসছে। এরপর দেখো তোমাকে আমি এইটা পড়ানোর সময় এক্সট্রা করে বলে দিয়েছিলাম লবণ সেতুর কাজ পড়তে হবে, লবণ সেতুর কাজ না পড়ে কেউ এক্সাম হলে পা রাখিস না, পাপ হবে। এই দেখো তোমার সেই লবণ সেতুর কাজ আসছে। এবার এই যে লবণ সেতুর কাজ আমি এখানে ছোট্ট করে লিখে দিছি, তোমার কিন্তু লবণ সেতু এর মধ্যে ছিল না, বাট আমি এক্সট্রা করে পড়াইছি এবং আসছে। ওকে, নেক্সট যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? এটা দেখো ঢাকা ইউনিভার্সিটির এই যে লোগো দেওয়া আছে, ডিউ ক্র্যাশ কোর্স থেকে নেওয়া হয়েছে। সো সেম এইরকম কোশ্চিন আমাদের চলে আসে। দেখো আমরা জাস্ট একটা কথা বলি যে আমরা একটা কোশ্চিন কত ডিটেলসে পড়াই। দেখো অ্যারোমেটিক যৌগ নয়, এটার ফার্স্টে কি করছি, অ্যারোমেটিক যৌগের 4টা বৈশিষ্ট্য লিখছি। এই অ্যারোমেটিক যৌগের 4টা বৈশিষ্ট্য যদি না মিলে তাহলে সে অ্যারোমেটিক নয়। তারপরে কোশ্চিনগুলো এই যে অপশন ধরে ধরে সলভ করছি। সলভ করার পরে দেখো এই অপশনে কিন্তু পিরিডিন ছিল না, এই যে তোমাকে পিরিডিনের নাম লেখা হয়েছে, এই যে তোমাকে এখানে থায়োফিনের নাম লেখা হয়েছে, এই যে তোমাকে এখানে ফিউরানের নাম লিখে দেওয়া হয়েছে, এবং তোমার অ্যান্সার হবে এইটা। এটার সাথে বলে দেওয়া হয়েছিল যদি পজিটিভ থাকে ওইটাই একমাত্র অ্যারোমেটিক, বাকিগুলো অ্যারোমেটিক না। দ্যাটস মিন তুমি যদি এই স্লাইডটা জাস্ট পড়ো, একটা কোশ্চিন তুমি দেখতেছো সলভ হচ্ছে, এই জায়গায় তোমার 10+ কোশ্চিন আমি একবারে সলভ করে দিচ্ছি। ভাইয়া এই কথাটাই মাথায় রাখবা যে কোশ্চিন সলভিং লাস্ট স্টেজে অনেকে বুঝি না। অনেক জায়গায় তুমি কোর্স করো, কিন্তু কোর্সগুলো এমন ভাবে ডিজাইন করা হয় যে তোমার একটা কোশ্চিন সলভ মানে একটাই সলভ। সিয়াম ভাইয়ের একটা কোশ্চিন সলভ মানে 10+ কোশ্চিন সলভ। তুমি এখান থেকে দেখো 10+ কোশ্চিন তুমি বানাইতে পারবা, এবং এই কোশ্চিনটা এবার চলে আসছে। ওকে, নেক্সট গ্যালভানিক কোষ সম্পর্কে সঠিক উক্তিটি যাচাই করো। এই যে কোশ্চিনটার পাশে যদি তুমি সাল দেখো তুমি একটু অবাক হবা। ডিউ 8 নয়, তোমাকে ম্যাক্সিমাম সাররা বা ম্যাক্সিমাম কোর্সে সর্বোচ্চ বলা হয় লাস্ট 5 বছরের কোশ্চিন তুমি সলভ করে যাও। যদি তুমি 25-এ এক্সাম দাও তোমার তাহলে
কোশ্চিন সলভ করবা 20-21 পর্যন্ত, কিন্তু সিয়াম ভাইয়া কোশ্চিন নিছে 8-9। কেন নিছে? কারণ সিয়াম ভাইয়া জানে ডিউ রিপিট কোশ্চিন করে এবং রিপিট যাতে ধরা না পড়ে, তাই তারা বিগত 20 বছরের কোশ্চিন ব্যাংক নিয়ে বসে। তুমি জাস্ট এই কোশ্চিনটার দিকে তাকাও, এই কোশ্চিনটা হুবহু আসছে, এই কোশ্চিনটা হুবহু আসছে, যেটা আসছিল ডিউ 8-9। এই 8-9 কোশ্চিন তোমাকে কে দেখাবে? আমার কাছে কালেকশন আছে, আমি দেখাইছি, এবং দেখো হুবহু এই কোশ্চিনটাই আসছে। তোমাদের অ্যান্সারে এটা ছিল না, ডি নাম্বারে আর একটা ছিল যে ইলেকট্রোড কোথা থেকে কোথায় যায়। সো এই যে অপশনগুলো দেখো, এরপরে আমাদের এই যে কেসির একটা ইউনিট চাইছে, সেই ইউনিট নিয়ে কোশ্চিন এখানে চলে আসছে। এইবার আমাদের বলা ছিল একটা কোশ্চিনে যে হচ্ছে অ্যাসিড বৃষ্টি কোনটার কারণে তৈরি হয়, মানে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি। এই যে অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলো দেখো রিটেনের মধ্যে দেখানো হয়েছে, তো এর মধ্যে দেখো 2NO আছে, তো অ্যান্সার কি হবে? NO। দ্যাটস মিন ভাইয়া আমি এই কথাটাই বলবো, আমরা যা যা করাইছি এর বাইরে কোনো কোশ্চিন আসে নাই। তো তুমি আশা করি দেখতে পারো। এখন আমরা কোশ্চিন সলভে চলে যাব। আগে তো ট্রাস্ট আনতে হবে, আগে তো তোমাদের বিশ্বাস অর্জন করতে হবে, তারপরে আমরা কোশ্চিন সলভে যাব। ওকে, সো এইটা হচ্ছে দেখো, আমি জাস্ট আরেকটা বলে দিই, ফেনল তোমাদের শর্ট সিলেবাসে নাই, ঠিক আছে? ফেনল শর্ট সিলেবাসে নাই। একটা কোশ্চিন আমরা পাইছিলাম এরকম, ফেনল ও অ্যালকোহল উভয়ের জন্য নিচের কোনটি সত্য। সো আমরা জাস্ট দাগাই দিলে হয়ে যেত, কিন্তু সিয়াম ভাই এখানে কি করছে, ফেনলের শনাক্তকরণ শর্টকাট দিয়ে FBL দিয়ে মনে রাখাইছে, ফেরিক ক্লোরাইড, ব্রোমিন টেস্ট, লিভারম্যান। এই লিভারম্যান থেকে এবার কোশ্চিন চলে আসছে, এই যে লিভারম্যান। সো তোমরা যারা মনে করতেছো ভাইয়া লাস্ট টাইমে এই কোর্সগুলো কি ইফেক্টিভ হবে কিনা, আমি বলবো ভাইয়া এগুলো তোমার জন্য লাইফ সেভিং হবে। যদি তুমি ভালো মতন প্রিপারেশন না নাও সেই ক্ষেত্রে এটা ভালো হবে, যদি তুমি ভালো মতন প্রিপারেশন নাও নিজেকে ঝালাই করার জন্য, কোশ্চেন কালেকশনের জন্য বেস্ট একটা অপরচুনিটি তোমার জন্য হতে যাচ্ছে, ঠিক আছে? সো ইনশাল্লাহ তোমরা আরো ভালো করো, সামনে সেভাবে আগায় যাও। এবং আরেকটা জিনিস তোমাকে দেখাই দিই ভাইয়া, এই কোশ্চেনটা আমি যখন সলভ করাইছি, তোমাকে সলভ করানোর সময় বলা হয়েছিল ভাইয়া এটা এমসিকিউতে আসছে, আমি সলভ করে দিচ্ছি, কিন্তু এটা রিটেনে আসতে পারে। তার প্রমাণ হচ্ছে এই যে পাশে রিটেন লেখা আছে, তুমি খেয়াল করো, এই যে তুমি স্ক্রিনশট দেখো, রিটেন লেখা আছে। এই রিটেন লেখা কি মিন করে, যে এই কোশ্চেনটা আসতে পারে। এবং এই দেখো এই কোশ্চেনটা এখানে আসছে, এই দেখো। এইবারের যদি আমি রিটেন কোশ্চেন তোমাকে দেখাই, তুমি নিজেই এখন অবাক হবা। এই দেখো, এই দেখো 50 ml, এই যে 50 ml এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা দুর্বল অ্যাসিড যোগ করে দিছে, দ্রবণের পিএইচ হিসাব করো। দ্যাটস ইট। দেখছো, আমরা বলে দিছিলাম এমসিকিউ আছে বাট রিটেনে আসতে পারে, রিটেনে আসছে। আমি বলে দিছি মানে এটা না যে আমি খুব ফ্লেক্স নিতেছি, আমি কিসের উপর বেস করে বলতেছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনের উপর বেস করে বলতেছি। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যানালাইসিস করে করে পড়াই, তোমরা এটা করো, আর তোমরাও এটা করো। তোমাদের যে এক্সামটা আছে, এই যে এখনো যেগুলো আছে, ইভেন কালকে যে ইউনিট দিবা, দরকার হয় এখন বসে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনটা নিয়ে বসে প্রিপারেশন নাও। এবং এগ্রি, আরইউ, জিএসটি, সাস সবগুলো সিয়াম ভাইয়া গুছাই দিবে। সাস্টের কোর্স অলরেডি আমি তোমাকে 99 টাকায় অফার করতেছি, তোমরা এই লাইভ শেষে ইনশাআল্লাহ সবাই জয়েন হবা এবং সাস্টে সবাই ট্রাই করবা, সাস্টে একটা ভালো প্রিপারেশন নিয়ে যাইতে। গতবার তুমি সাস্টের কোশ্চিনে দেখছো যে অনেকগুলো শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, সো এইগুলো পারতে গেলেও আমরা শর্ট সিলেবাসের বাইরে থেকে সাজেশন বলে দিই, ওইটাই করবা। সো আশা করি অনেক কথা হয়েছে, অনেক কথা আমি বলছি। আমি এই জায়গায় তোমাকে প্রত্যেকটা পড়ানো দেখাই দিছি, যে এখানে দেখো প্রতিটা অংশ থেকে কোশ্চিন আসছে। দেখো এই যে আমরা যদি আরেকবার একটু তোমাকে যে স্লাইডগুলো দেখাই দিই, যে এখানে আমাদের রিটেন থেকে শুরু করে প্রত্যেকটা অংশ থেকে কোশ্চিন আসছে। সো যাই হোক, এগুলো তো আমরা যারা কোর্সে আছি তারা আলহামদুলিল্লাহ ফাটাই দিছি, আর যারা কোর্সে নাই তারাও জিনিসটা জেনে রাখি যে আসলে কোশ্চেনগুলো কোন হিডেন প্লেস থেকে করতে হয়। এটাও বলে দিলাম যে রিটেন লিখে দিছি, এমসিকিউ করাইছি, সো রিটেনে আসছে এটা। ওকে, সো ইনশাল্লাহ এই যে বাফার দ্রবণের মেকানিজম আসছে, এই যে মেকানিজম, এটা আমি কয়দিন আগে শর্ট ভিডিওতেই দিয়ে দিছি। সো তোমরা যারা আমার সাথে কানেক্টেড আছো, যারা শর্ট ভিডিওগুলো দেখছো, তারাও আশা করি উপকৃত হয়েছো কিনা কমেন্টে জানাই দিও। সো আমাদের সাথে অনেকে জয়েন হয়েছো, আমি একটু দেখে নিই। মাশরাফি রহিম আসো, ইশতিয়াক আসো, আচ্ছা, তারপরে হচ্ছে সাইদ ভাই আসো। সো ইনশাআল্লাহ তোমরা সামনে যারা আসো তারা উপকৃত হবে লাইভটা থেকে। তো চলো আমরা একটু দেখি, আমরা বেশি সময় নিব না, একদম অ্যান্সারগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে কি আছে, নিচের কোন অণুতে, আমরা এমসিকিউ পার্ট শুরু করতেছি, নিচের কোন অণুতে স্থায়ী ডাইপোল আছে। আচ্ছা, ডাইপোল জিনিসটা সবসময় মাথায় রাখবা যে আমাদের যদি সিমেট্রিক্যাল কোনো শেপ হয়,
সিমেট্রিক্যাল শেপ বলতে আমরা মিথেনকে চিনি, মিথেনকে CH4, চারদিকে চারটা হাইড্রোজেন 109.5 ডিগ্রিতে যদি প্রতিসম হয়, মাঝ বরাবর কেটে দাও, সেম টাইপের। ধরো আমি তোমাকে একটা যৌগই বলি, কার্বন ডাইঅক্সাইড। দেখো কার্বন ডাইঅক্সাইডের শেপটা হচ্ছে এরকম, এই যে তুমি যদি এটাকে দেখো, তুমি যদি এটাকে এইভাবে লেখো, অথবা তুমি যদি এটাকে এইভাবে লেখো, কার্বন কার্বন, এই সাইডে অক্সিজেন, এই সাইডে অক্সিজেন। দেখো তুমি যেই বরাবরই কাটো, ধরো এটাকে কেটে দিছো, কেটে দিলে এই পাশেও CO, এই পাশেও CO, সিমেট্রিক, প্রতিসম, তাহলে এদের ডাইপোল মোমেন্ট নাই। তুমি যদি এটাকে এভাবে কাটো, এই যে এটাকে এভাবে কাটো, এই যে এটাকে এভাবে কাটো, তাহলে দেখো এই যে এই পাশে হচ্ছে CO, এই পাশে হচ্ছে CO, তাহলে এটাও সিমেট্রিক, মানে প্রতিসম, এদের ডাইপোল মোমেন্ট নাই। সো ডাইপোল মোমেন্ট কার আছে? আমাকে কোশ্চেন করছে স্থায়ী ডাইপোল আছে। স্থায়ী ডাইপোল তারই থাকবে যে প্রতিসম হবে না, প্রতিসম হবে না। সো এইটা একটা মেকানিজম। আরেকটা হচ্ছে দেখো আমরা যদি আরো কিছু চিনি, যেমন AlCl3 বা BF3, এই যে এখানে আছে, এগুলো যদি আঁকি, অ্যালুমিনিয়াম এরকম তিন দিকে তিনটা ক্লোরিন নিয়ে বসে থাকে, প্রত্যেকের মাঝের বন্ড অ্যাঙ্গেল 120, এটাও 120, এটাও 120, এটাও 120। সো যাদের বন্ড অ্যাঙ্গেলগুলো সমান থাকে তারাও সিমেট্রিক হয়, তাদের ডাইপোল মোমেন্ট থাকে না। আবার যাদেরকে কেটে দিলে দুই সাইড সেম হয়ে যায়, তারাও সিমেট্রিক হয়, প্রতিসম হয়, তাদের ডাইপোল মোমেন্ট থাকে না। তার মানে কোন যৌগটার মধ্যে এই দুইটা বৈশিষ্ট্যের যে কোনো একটা ব্যত্যয় হয়েছে, যার ফলে সে ডাইপোল, স্থায়ী ডাইপোল আছে। এরকম যৌগ তোমরা একটাই আছে, সেটা হচ্ছে SF4। ঠিক আছে, এদের প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যে ভ্যারিয়েশন চলে আসে, প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যে ভ্যারিয়েশন চলে আসে। সো এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নিচের 2 নাম্বার কোশ্চেনটায় যদি আমরা যাই, কোন যৌগটি সন্নিবেশ বন্ধন? ভালো করে খেয়াল করো, সন্নিবেশ, সন্নিবেশ মানে কি ভাইয়া? বন্ধন ছিল 3টা, আয়নিক, সমযোজী, সন্নিবেশ। আয়নিক মানে কি? ইলেকট্রন একজন ত্যাগ করবে আর একজন গ্রহণ করবে, ঠিক আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হবে। সমযোজী মানে কি? ইলেকট্রন শেয়ার করবে, দুইজনই শেয়ার করবে। আর সন্নিবেশ মানে কি? ইলেকট্রন একজন শেয়ার করবে, শুধু একজন দাতা থাকবে, আর একজন জাস্ট বসে বসে খাবে, রিসিভ করবে। তার মানে এই শুধুমাত্র একজন দান করবে, এরকম একটা বৈশিষ্ট্য থাকা লাগবে। এখন চিন্তা করো, তুমি যদি এই যৌগগুলোর বৈশিষ্ট্যের দিকে তাকাও, পানিতে আছে 2টা লোন পেয়ার, তাহলে 2টা লোন পেয়ার তো সে দান করতে পারে, একটা লোন পেয়ার, তার মানে দান করতে যেহেতু পারে, তার মানে সন্নিবেশ করতে পারে, এটা পারে। তারপর NH3 একটা লোন পেয়ার, এটাও পারে। BCl3 অনেকে তাকাইছে এইটা, অনেকে ডি নাম্বার দাগায় ভুল করছে। ডি নাম্বার কেন হবে না? এবার যদি আমি তোমাকে একটা ব্যাখ্যা দিই, ভাইয়া BCl3 যদি আমি তোমাকে বলি, এই যে BCl3 এর মধ্যে যেটা আছে, BCl3 এর মধ্যে যদি তুমি দেখো, এখানে কোনো লোন পেয়ার কি আছে? তুমি একটু হিসাব করো। বোরনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা ভাইয়া? 1s2 2s2 2p1, লাস্ট ছেলে 3টা, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন 3টা বন্ধন, 3টা বন্ধনেও 3টা ইলেকট্রন দিছে, তাহলে 3 - 3, এর কোনো লোন পেয়ার নাই। তাহলে অ্যান্সার তো এটাই, যেহেতু লোন পেয়ার নাই তাহলে সন্নিবেশ তো করতে পারবে না। না, এর লোন পেয়ার নাই, তাহলে এ যদি এখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, দেখো তো অ্যামোনিয়ার লোন পেয়ার আছে, অ্যামোনিয়া তাহলে বোরনকে দিয়ে দিল। এ যদি এখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়া কি করলো? এই বোরনকে দিয়ে দিল, তাহলে এই দুইজন মিলে তো ঠিকই সন্নিবেশ করে ফেললো। এর নাই, কিন্তু এর যার আছে তার থেকে তো নিয়ে নিল, কারণ এর ঘাটতি আছে। এর ইলেকট্রন কয়টা ভাইয়া? 6টা, এর ইলেকট্রন 6টা আছে, তাহলে এর অষ্টক তো পূরণ না, অষ্টক অসম্পূর্ণ। তাহলে এ কি করবে? যার আছে তার থেকে নিবে, এই যে নিচে, এই যে নিচে, যার ফলে অষ্টক পূরণ করার একটা উদ্দেশ্যে সন্নিবেশ করে ফেলছে। এইটাও আমার অ্যান্সার হলো না, তাহলে একমাত্র বাকি থাকলো কি? এইটা। তোমরা যারা পারোই না, তোমরা কিন্তু অপশন এলিমিনেশন দিয়ে পারলা। এবার আসো CCl4 কেন হয়েছে? CCl4 এই কারণেই হয়েছে, কার্বনের সাথে 4টা ক্লোরিন আছে, চারদিকে 4 × 8টা ইলেকট্রন, অষ্টক পূর্ণ। তাহলে এর কি সন্নিবেশ বন্ধন তৈরি করার দরকার আছে? দরকার নাই। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, আমাদের বেলায় বাসটা দিছে ডিউ, সমস্যা নাই ভাইয়া, সবার জন্য দোয়া করবা। নিজের বেলায় বাস খাইলে অনেক কিছু শেখা যায়। সিয়াম ভাইয়ারাও বাস খাই আসছিল একটা টাইমে। ওকে, তারপর নেক্সটে যাই। আমাদের নিচের কোন জৈব যৌগটি আয়োডোফর্ম পরীক্ষায় অংশগ্রহণ করে না? তোমরা ডিউ এর এবারের যদি কোশ্চিনটার দিকে একটু তাকাও, ভালো মতন খেয়াল করবা, একটা বিষয় খুবই কমন, যে এইখানে দেখো করে না, এইখানে দেখো করে না। তো এই যে না নয়, এগুলো যারা খেয়াল করি না, খুব মাথা গরম থাকি,
তাদের কিন্তু ঝামেলা আছে। ডিউ এর কোশ্চেন কঠিন না, ডিউ এর কোশ্চেন ট্রিকি। ডিউ এ যারা পড়ে এটা তারাই বলে, যারা ট্রিকি নেক্সটটা এক্সাম হলে বসে ধরতে পারে তারাই চান্স পায়। আমরা আমাদের ক্র্যাশ কোর্সগুলোতে বা আমাদের যে কোর্সগুলোতে আছে আমরা এই জিনিসটাই শিখাই। তোমার মধ্যে মেধার কম নাই, তুমি সবই পারো, কিন্তু তুমি এক্সাম হলে পারফরমেন্স করতে পারো না, তুমি সময়ের মধ্যে লিখতে পারো না। সো এই জিনিসটাই আমরা হচ্ছে আমাদের কোর্সগুলোতে বারবার তোমাদের মেনশন করি। সো আইওটো ফর্ম পরীক্ষায় যদি অংশগ্রহণ করে না চাই, এখন আইওটো ফর্ম পরীক্ষা বা হ্যালো ফর্ম পরীক্ষায় অংশগ্রহণ করার শর্ত এটা ছিল যে আমার মিথাইল কিটো গ্রুপ থাকা লাগতো, তার মধ্যে CH3CO ডিরেক্ট থাকা লাগতো। এখন দেখো তো CH3CO কোথায় ডিরেক্ট আছে, এই যে এখানে আছে, তার মানে এটা করে। তারপর এই যে এইটা, এখন কথা হচ্ছে এই যে এটার মধ্যে CH3 আর CO দুইটা একসাথে নাই, CH3 এখানে CO এখানে, মাঝে ঢুকে গেছে CH2, তাহলে এটাই হচ্ছে করে না। তোমরা অনেকে এখন কি করবা, এখানে দেখো আমি কিন্তু এখানে দুইটা অপশন বাদ দিয়ে গেছি, বাদ দিয়ে চলে গেছি। তোমরা এখন বলবা ভাইয়া আমি তো এইটা দিয়ে শুরু করছিলাম, এটা তো 2 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহল তো করে না, আমরা তো জানি আয়োডো ফর্ম বিক্রিয়া হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন গুলো দেয়, তাহলে এইটাই হবে অ্যান্সার, এটা তো করে না, এটা তো অ্যালকোহল। তুমি কি জানো 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাওয়া যায়? তুমি কি জানো এই জিনিসটাকে জারণ করলে কি পাওয়া যায়? তুমি কি এটা জানো? এই জিনিসটাকে জারণ করলে 1 2 3 কার্বন বিশিষ্ট একটা কিটোন পাওয়া যায়। এই কিটোন তো আবার ঠিকই আয়োডো ফর্ম দেয়, তার মানে এটা কিন্তু আয়োডো ফর্ম দেয়, বুঝছো? তুমি কি জানো এই যে অ্যালকোহলটা আছে, এই অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল, এটুক তো জানো। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যায় জানো? 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাওয়া যায়। দেখো তো এর মধ্যে কি CH3CO গ্রুপ আছে না? তাহলে এই দুইটা কিন্তু করবে, করে না, তাহলে এইটা। এখন এই যে এইগুলো দিয়ে টাইম নষ্ট করার কোনো দরকার আছে তোমার? তোমার হাতে কি তোমাকে বলছে যে তুমি এইগুলো যদি রাত করো তোমাকে এক্সট্রা আমি 5 মার্ক দিব ডিউতে? তোমার বন্ধু এগুলো করে নাই, তুমি কি করছো? তুমি হচ্ছে এটা মিলাইতে গেছো, এক্সাম হলে মিলাইতে যে ভুল করছো। এই জিনিসগুলো এক্সাম হলে সতর্ক থাকতে হবে। যেটার অ্যান্সার আমি জানি, কোনো দরকার নাই মিলানোর, অ্যান্সার আমার মুখস্থ, ম্যাথ করে মুখস্থ পেয়ে গেছো, ডিরেক্ট গোল্লা ভরাট করো, এত শিওর হওয়ার দরকার নাই ভাইয়া। ওকে, মাথায় রাখবে এগুলা। ওকে ওকে 4 নাম্বার, সিয়ামের গলা ভেঙে গেছে, হ্যাঁ আমার ঠান্ডার জন্য সমস্যা। 4 নাম্বার হচ্ছে দেখো কি বলছে, A KClO3 থেকে B KClO4 প্লাস C KCl, এই হচ্ছে বিক্রিয়াটা দেওয়া আছে। এই বিক্রিয়ায় আমাকে বলছে যে B আর C এর মান কত। আমি যদি বিক্রিয়াটা আরেকবার একটু তোমাকে তুলে দেখাই, যে A KClO3 বিক্রিয়া করে তৈরি করছে কি ভাইয়া, বিক্রিয়া করে তৈরি করছে হচ্ছে B KClO4 প্লাস C KCl। এখন বলছে এখানে B/C, এটা কত? এখন বলো তো ভাইয়া এটা কিভাবে করব? কোনো কিছুই করা লাগবে না। দেখো তো ভাইয়া এখানে একটা অক্সিজেনের পাশে 3 আছে না, অক্সিজেনের পাশে একটা 3 আছে না, এই B এর জায়গায় এখানে 3 বসাও এবং 3 বসাইছো। ওকে, এখানে একটা অক্সিজেনের পাশে 4 আছে না, এর পাশে 4 বসাইছো। এবার বাকিটা মিলাও। পটাশিয়াম কয়টা আছে? 4টা। পটাশিয়াম কয়টা আছে? 4টা। যে 3টা পটাশিয়াম, এই যে একটা পটাশিয়াম, 4টা পটাশিয়াম মিলে গেছে। ক্লোরিন কয়টা আছে ভাইয়া? ক্লোরিন আছে এখানে 4টা, 3টা ক্লোরিন, একটা ক্লোরিন মিলে গেছে। আর অক্সিজেন এখানে 3 4 12, এখানে হচ্ছে 3 4 12। কি করছি আমি? এই 3 ওখানে দিছি, ওর 4 এখানে দিছি, ম্যাথ শেষ। B/C মানে কত? C এর পাশে কত আছে? তার মানে 1। B/C হচ্ছে 3:1। অ্যান্সার কোথায় 3:1 আছে? D তে। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? একদম সেরা ভাবে আমরা জিনিসটা করলাম। কি করলাম? এর 3 ওকে দিলাম, ওর 4 ওকে দিলাম, বাকিটা মিলে গেল, 3:1 হয়ে গেল। সো তোমরা এটা কি করছো? তোমরা এটা অনেক চিন্তা ভাবনা করে ম্যাক্সিমাম অ্যান্সার দিছো 3:2, ম্যাক্সিমাম এটা করছো। এটা কিন্তু অ্যান্সার হবে না। নেক্সটে যাচ্ছি। ওকে, নেক্সট আমাদের খুবই কমন ভাইয়া, তুমি জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl শুনলেই কোনো কথা নাই। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl ক্লিমেনসন বিজারণ, বারবার শেখানো হয়েছে। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl ক্লিমেনসন বিজারণ। আবার দেখো ক্লিমেনসন বিজারণ। বিজারণ মানে কি? সিয়াম ভাইয়া বলছে বিজারণ মানেই হাইড্রোজেন ঢুকবে, অক্সিজেন বের হবে। তাহলে এই জায়গায় হাইড্রোজেন ঢুকবে। কোথায় অক্সিজেন আছে?
এই যে CH6H5CHO, এটাকে ভেঙে লিখলে এরকম হয় যে বেনজিনের মাথায় CH হয়, যে C ডাবল বন্ড ও H। তাহলে এখন তোমার কাজ, যে জায়গায় অক্সিজেন আছে ওই জায়গায় বুলডোজার দিয়ে ভাঙো। তাহলে এই যে অক্সিজেন দাও ভেঙে, তাহলে এই জায়গায় ঢুকবে হাইড্রোজেন, তাহলে ছিল CH আরো দুইটা হাইড্রোজেন, তাহলে বেনজিনের মাথায় CH3। বেনজিনের মাথায় CH3 মানে কি C6H5CH3, টলুইন হবে উৎপন্ন। এই যে টলুইন, কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি না? একদম ইজি ভাইয়া, একদম ইজি। আচ্ছা, পরের কোশ্চিন, নিচের কোন গ্যাসটি গাড়ির ইঞ্জিনে দহনের সময় তৈরি হয়? অ্যাসিড বৃষ্টি। যেই না অ্যাসিড বৃষ্টি বলছে, তোমাদের অনেকের মনে হয়তো এইটা হবে কার্বন মনোক্সাইড, ম্যাক্সিমাম এটা অ্যান্সার দিছো, কিন্তু এটা যখনই অ্যাসিড বৃষ্টি বলছে, অ্যাসিড বৃষ্টি যখনই বলছে, মনে রাখবে অ্যাসিড বৃষ্টির গ্যাসই হচ্ছে দুইটা, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর একটা আসে সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আসে নাইট্রোজেনের অক্সাইড থেকে, সালফিউরিক অ্যাসিড আসে সালফারের অক্সাইড থেকে। তাহলে নাইট্রোজেনের অক্সাইড কে আছে? এটা তাহলে নাইট্রোজেনের না, এটা তো না, এটাও না, এটাই নাইট্রোজেনের, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তুমি অপশন এলিমিনেশন পারো মানে তুমি ম্যাক্সিমাম অ্যান্সার পারো, যদি তুমি নাও জানো। ঠিক আছে, তুমি জানো যে ভাই অ্যাসিড বৃষ্টি তৈরি করে দুইটা অ্যাসিড, তাহলে এই নাইট্রিক অ্যাসিড বানাইতে নাইট্রোজেনের অক্সাইড লাগবে, সালফারের অক্সাইড লাগবে, এর বাকি একটা অ্যান্সার হবে না। তার মানে নাইট্রোজেন আছে, এটাই অ্যান্সার, শেষ। ওকে, আমরা নেক্সট যাচ্ছি। এভাবে যদি এক্সামে মাথায় আসতো, এভাবে এক্সামে আসবে মাথায় ভাইয়া, সামনের এক্সামগুলো আছে, সামনের এক্সামগুলোকে এভাবে ফোকাস করো। আমি তোমাকে বলে দিছি যে সিয়াম ভাইয়া তোমার সামনের যেটা তো কালকে পড়ে যাচ্ছে, এগ্রি আর ইউ জিএসটি সার্চ, প্রত্যেকটাতে সাথে আছে ইনশাল্লাহ, প্রত্যেকটাতে ভাইয়ার গলা ভাঙা। তাও ভাইয়া এখন ক্লাস রেকর্ড করব, তুমি জানো না হয়তো আমার এগ্রি কোর্স 3 তারিখে, আমাকে 2 দিনের মধ্যে সব রেকর্ড শেষ করতে হবে। সো আর ইউ এরটা আমরা রেকর্ড করব। তোমাদের এগ্রি এবং আর ইউ থেকে আমরা টপ 250 কোশ্চিন অ্যানালাইসিস করছি, টপ 250 কোশ্চিন। এই 250 কোশ্চিন যে ভালো মতন বুঝে যাবে তার কোনো রকম প্রবলেম হবে না, কারণ আমি তোমাকে দেখাই দিছি তোমার শর্ট সিলেবাসের বাইরে যেটা আসবে ওইটাও ভাইয়া করাইছি। চলো একটা দেখাই দিই কোথা থেকে করাইছি। এই দেখো তোমার শর্ট সিলেবাসের বাইরে কি ছিল ভাইয়া, এবার হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে একটা কোশ্চিন আসছে, সেটা হচ্ছে ফেনল থেকে। এই যে দেখো, এই যে ফেনল শনাক্তকরণ FBL, ফুটবল মনে রাখলেই, ফুটবলের প্রথম অক্ষর F, মাঝের অক্ষর B, লাস্টের অক্ষর L, FBL। এই যে L ফর লিবারম্যান, এবার এক্সামে চলে আসছে, এটা শর্ট সিলেবাসের বাইরে। তো তোমার তো শর্ট সিলেবাসের বাইরেটাও চিন্তা করা লাগতেছে না, ভাইয়াই তোমাকে গুছাই দিচ্ছি, তো কোনো প্যারা নাই। চলো নেক্সটে, চলো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে? নেক্সট আমাদের বলতেছে 6 নাম্বার কি শেষ, 7 নাম্বার। এটা নিয়ে অনেকে অনেক কনফিউশনে ছিল। দেখো, একই অবস্থায় কোনো ধাতুর 1 গ্রাম, সবার জন্য 1 গ্রাম ফিক্সড, এই সেলের সাথে বিক্রিয়া করে কোনটি সবচেয়ে বেশি আয়তনের হাইড্রোজেন গ্যাস তৈরি করবে? একটা কথা মনে রাখবা, সবচেয়ে বেশি আয়তনের হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হবে, শর্ত একটা, তাকে এই সেলের সাথে বিক্রিয়া করতে হবে। তাহলে এই সেলের সাথে যেহেতু বিক্রিয়া করতে হবে, এই সোডিয়ামও আগেই বাদ, পটাশিয়ামও আগেই বাদ, তাহলে থাকলো কি? ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। এখন ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম দুইজনই যদি এই সেলের সাথে বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে ভর কম কাজ। তুমি যদি খেয়াল করো, ম্যাগনেসিয়ামের আণবিক ভর 24, ক্যালসিয়ামের আণবিক ভর 40, মানে পারমাণবিক ভর। তাহলে কম ভর থেকে তুমি এখান থেকে 24 থেকেও মোটামুটি তুমি যদি একটা বিক্রিয়া করে, আমি তোমাকে দেখাই, ম্যাগনেসিয়াম প্লাস HCl বিক্রিয়া করলে এরকম তৈরি করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এখন কথা হচ্ছে হাইড্রোজেন যেহেতু এখানে দুইটা আসছে, সেখানে একটা 2 দেওয়া লাগবে, এই তো। তাহলে দেখো তুমি এখানেও তুমি 1 মোল হাইড্রোজেন পাবা, ম্যাগনেসিয়াম তো দ্বিতীয় গ্রুপের মৌল, ক্যালসিয়ামও কি তোমার হচ্ছে দ্বিতীয় গ্রুপের মৌল, দ্যাটস মিন এখান থেকেও সেম বিক্রিয়া হবে। এখন চিন্তা করো, তুমি ম্যাগনেসিয়াম 24 গ্রাম থেকে 1 মোল ম্যাগনেসিয়াম পাচ্ছ, তুমি যদি এটা ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করতা, ক্যালসিয়াম হচ্ছে 40 গ্রাম থেকে তুমি 1 মোল পাচ্ছ। তাহলে তুমি চিন্তা করো, এটা 24 গ্রাম থেকে 1 মোল মানে 22.4 লিটার পাচ্ছ, আর এটা 40 গ্রাম থেকে পাচ্ছ। তাহলে কম থেকে বেশি পাচ্ছ কোনটা? যেটার ভর কম, ম্যাগনেসিয়াম হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ারলি বুঝছো? পুরোটা আমি করাই নাই, কিন্তু পুরোটা করার তোমার মাথায় সময়ও নাই। আমি যে একটু লিখছি, তুমি একটু না লিখলে বেস্ট হয় এক্সামে, বাট লিখতে হবে। ওকে, নেক্সট, নিচের কোনটি প্রিজারভেটিভ নয়? প্রিজারভেটিভস নয়, একটু নামের দিকে খেয়াল করো। চিনি, সুগার, চিনছো? চিনি আমাদের প্রাকৃতিক, চিনি, লবণ, তারপরে হচ্ছে সরিষার তেল, ভিনেগার, সব প্রাকৃতিকের মধ্যে ধরা হয়। তারপরে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, এটা কোথায় শিখছিলা? BHA, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, তাহলে এটাও আছে আমাদের। তারপরে দেখো সোডিয়াম সালফাইট আছে, আর একটা আছে সোডিয়াম সালফেট। সো বলা হয়েছিল ফাইট গুলা, সোডিয়াম সালফাইট, ঠিক আছে,
সোডিয়াম সালফাইড এটা ছিল তোমার হচ্ছে প্রিজারভেটিভ, এটা তোমার প্রিজারভেটিভ ছিল, অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে পড়ছো। বাট সোডিয়াম সালফেট Na2SO4 এটা তো ভাই একটা লবণ, এটা লবণ আকারে ধরা হয়। দেখো এটাকে ভাঙলে তুমি দুইটা লবণ পাবা, একটা ক্ষার পাবা, সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড, এটা তো লবণ ধরো। তো এইটা হচ্ছে কোনো প্রিজারভেটিভ নয়, ঠিক আছে? আশা করি বুঝছি সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া? একটু ফাস্ট জানাই, আমরা এক্সাম স্টাইলে সলভ করতেছি জিনিসগুলা, ইনশাআল্লাহ তোমরাও এইভাবেই করে আসবা সামনের এক্সামগুলোতে। যদি আমাদের সাথে থাকো আরো জিনিসটা পথটা মসৃণ করে দিব আমরা। আমাদের বেলায় বাস দিচ্ছে। আচ্ছা, এরপরে আর কমেন্ট আমি পাই নাই। জৈব যৌগ বাদ দিয়া বোর্ড পরীক্ষা দিব, এখন এই অবস্থা পরীক্ষা। হ্যাঁ, জৈব যৌগ বাদ দিয়ে ভাইয়া করতে যেও না, জৈব যৌগ থেকে আজকে অনেক কোশ্চিন আসছে, এবং জৈব যৌগ বাদ দিলে বোর্ড পরীক্ষায় 30 মার্কস আগেই তোমার বাদ। সিকিউ এর জন্য 3টা সেট আসে, মোটামুটি 2.5 থেকে 3 সেট। তো বাদ দেওয়ার চিন্তা করো না, আমার ফুল প্লেলিস্ট দেওয়া আছে ফ্রিতে, তুমি ওটা করতে পারো, বা আমাদের ছোট ছোট কোর্স আছে সেগুলোতে জয়েন করতে পারো, সেটার জন্য তোমার অনেক হেল্পফুল হবে। ওকে, নেক্সট। এবার আমাকে কি বলতেছে? আমাকে বলতেছে যে দেখো এই যে CH3CONH2 এই যৌগটার নাম কি? সবাই একটু দেখি তো এই যৌগটার নাম কারা পারে? CH3CONH2। এই যে দেখো RCONH2, এটা হচ্ছে অ্যামাইড যৌগ, অ্যামাইড। এই অ্যামাইডকে কি বলছে? অ্যামিন বানাইতে হবে। ভাইয়া ভালো করে বুঝো, অ্যামাইডের মধ্যে কি আছে? আমি আবার বলছি, ও আছে, এই ও কে বের করে দিছে, বের করে কি করছে? এইচ ঢুকাইছে দুইটা। দেখো কিছুই করে নাই, ও কে বের করছে, ও বের করে এইচ ঢুকানো মানেই জিনিসটা কি ভাইয়া? বিজারণ। তাহলে বিজারক লাগবে এখানে, বিজারক সবগুলোই বিজারক দিছে, তাহলে তো বিপদ, সবগুলোই বিজারক দিছে, তার মানে অপশন এলিমিনেশন করে হচ্ছে না। এটাও বিজারক, এটাও বিজারক, এটাও বিজারক, এটাও বিজারক। এখন তোমাকে দেখতে হবে এই বন্ধনটা কি? কার্বনের সাথে অক্সিজেন, মানে কার্বনের সাথে যদি কোনো বন্ধন ভাঙতে হয় শক্তিশালী, মোটামুটি শক্তিশালী বিজারক লাগে। আমরা জানি সোডিয়াম বোরোহাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড সবচেয়ে দুর্বল বিজারক। তাহলে এদের কার্বন কার্বন, কার্বনের বন্ড ভাঙার শক্তি নাই, তাহলে এই দুইটা আগেই বাদ, সোডিয়াম বোরোহাইড্রাইড দুইটা বাদ। বাকি থাকলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটা আছে শুষ্ক ইথারে, এটা আছে অ্যালকোহলে। ভাইয়া আমি বিজারকগুলো দিই যাতে সে তার একদম যে কাজটা জরুরি ওইটা করতে পারে, মধ্যবর্তী কোনো যৌগ তৈরি করে না ফেলে। সো তার মানে অ্যালকোহলে দিলে সেটা কি হবে? সে হচ্ছে আগেই মেইন প্রোডাক্টের সাথে বিক্রিয়া করে ফেলবে। সো এটা সক্রিয় জিনিস দেওয়া যাবে না, এটাও কাটা। অ্যান্সার হবে শুষ্ক ইথারেরটা। সবাই কি বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার না ভাইয়া? একটু কমেন্ট করি, একটু কমেন্ট না করলে ভাইয়া ক্লাস নেওয়া মজা আসে না, আসলে কমেন্ট করতে হবে। এইবার আমার সেই জনপ্রিয় কোশ্চেনটা, ওই যে বলছিলাম না ফেনল শনাক্তকরণে ব্যবহার করা হয় নিচের কোনটি? তোমাকে বলছিলাম যে গ্রামের থেকে যারা আসি আমরা শহরে, তাদেরকে বলা হয় গ্রামের চাচাতো ভাই, বা আমরা যারা ইংলিশ পারি না তারা ফেনলকে লিখবো কিভাবে? ফেনলকে লিখবো হচ্ছে FENOL, আসলে বানান এটা ফেনল, কিন্তু আমি যখন জানি না তখন লিখবো F দিয়ে। তাহলে F দিয়ে এর শর্টকাটটা মনে রাখছিলাম, সেটা হচ্ছে এই যে গ্রামের চাচাতো ভাই যে সে এবার ভালো ফুটবল খেলতো, সো ও বানানো ভুল করছে বাট ভালো ফুটবল খেলতো, সো এখান থেকে লিখছিলাম ফুটবল। সো ফুটবল থেকে হয়েছিল কি এরকম ফুটবল। সো ফুটবল থেকে আমাদের মনে রাখা হয়েছিল যে ফেনল শনাক্তকরণের জিনিসগুলো হচ্ছে FBL। সো F তে হচ্ছে ফেরিক ক্লোরাইড টেস্ট, আর B তে হচ্ছে ব্রোমিন টেস্ট, আর L তে হচ্ছে সেই লিবারম্যান টেস্ট। এই লিবারম্যানটাই এবার আসছে এক্সামে, এইটাই হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এটা জাস্ট শর্ট সিলেবাসের বাইরে ছিল, বাট আমরা তোমাকে দেখাই দিছি, আমরা করাইছি এক্সামে যাতে তোমার কমন পড়ে। এইটা তোমাকে আমি দেখাইলাম একটু আগে, এই যে কোশ্চিনটা DU 25-26 আসছে, এই সেম কোশ্চিনটা DU 7-8 আসছিল, 7-8 আসছিল। সো এই জন্যই বলছি বিগত বছরের কোশ্চিন যত পারো সলভ করো, আদার দিকে সময় নষ্ট করার দরকার নেই। সেম টাইপের বিগত বছরের কোশ্চেন সলভ করো, এক্সাম দাও। সলভের নামে দেখে দেখে না, এক্সাম স্টাইলে দাও। তুমি ওএমআর নাও, টাইম দাও, স্টপওয়াচ অন করো, বৃত্ত ভরাট করো, করে যে কয়টা কারেক্ট হয় হইলো, যেটা কারেক্ট হয় নাই ওটা পড়ে নেক্সট এক্সাম দাও। তাহলে দেখবা যে আগে যদি 25 পাও, পরের বার 30, পরের বার 32, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবা। ওকে, নেক্সট আমরা যাচ্ছি এইটাতে। সো এটার অ্যান্সার আমি অলরেডি বলে দিছি তোমাকে, যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার, এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ার নিচের কোন উক্তিটি সঠিক, এটা আমার জানতে চাওয়া হয়েছে। সো দেখো
এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে কি, জারণ 0 থেকে পারছে, তাহলে এটা হচ্ছে জারণ মানে অক্সিডেশন হয়েছে এখানে। আর এই যে কপার 2+ থেকে কপার মানে এটা হচ্ছে বিজারণ হয়েছে, মানে এখানে হচ্ছে রিডাকশন হয়েছে। সো এখানে বলছে কপার ইলেকট্রোডে জারণ ঘটে, ভাইয়া কপারে বিজারণ ঘটে, কেবল শিখলা কাটো। কপার ইলেকট্রোডটি অ্যানোড, ভাইয়া কপার যেটাই বিজারণ হয় সেটা হয় ক্যাথোড, আর যেটাই আজারণ হয় এটা অ্যানোড, তাহলে কপার তো ক্যাথোড হবে, বলছে অ্যানোড, কাটো। কোষ বিক্রিয়াটি কি, কোষ বিক্রিয়া লেখাও দেখানো হয়েছে। কোষ বিক্রিয়া কি, ধরো এটা তোমার একটু টাইম লাগবে, বাদ দাও। ইলেকট্রন জিঙ্ক থেকে কপার ইলেকট্রোডে প্রবাহিত হয়। ইলেকট্রন কোথা থেকে প্রবাহিত হয়, দেখো এটা অ্যানোড না, অ্যানোড থেকে ক্যাথোড, ইলেকট্রন কিন্তু অ্যানোড থেকে ক্যাথোডে যায়, মানে জিঙ্ক থেকে কপারে যাচ্ছে। হ্যাঁ, ইলেকট্রন এদিকে যাবে, বাট যখন আমার উল্টা দিকে কিন্তু কারেন্ট আসবে, এটা মাথায় রাখবা, কারেন্ট উল্টা দিকে আসবে। তাহলে ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যাবে, অ্যানোডে কি আছে জিঙ্ক, ক্যাথোডে কি আছে কপার, মানে জিঙ্ক থেকে কপার, এটাই কারেন্ট। তাহলে ওইটা আমার যেহেতু ঝামেলা হচ্ছিল আমি ওইটা মিলালাম না মিলাই ডিতে চলে আসলাম, ডি মিলে গেছে দাগাই দিলাম। এভাবে তোমাকে এক্সামগুলো দিতে হবে। ওকে, নেক্সট 12 নাম্বার, এইটা কি বলতেছে, এই যে বিক্রিয়াটা দিয়ে আমাকে বলছে এই বিক্রিয়ায় কেসি এর একক কোনটি, কেসি এর একক কোনটি। আমরা জানি একক কিভাবে বের করে, একক কিভাবে বের করে ভাইয়া, এই যে উৎপাদে কয় মোল আছে, এই যে সলিড বাদ, খালি গ্যাস নিতে হবে, উৎপাদে আছে হচ্ছে 1 মোল আর বিক্রিয়কে আছে হচ্ছে 2 মোল। তাহলে ডেল্টা এন সমান কি ছিল, উৎপাদ মাইনাস বিক্রিয়ক -1। সো আমরা জানি মোল পার লিটার, এটার উপর ওই ডেল্টা এন বসাইতে হয় -1, তাহলে জিনিসটা জাস্ট উল্টায় দিলে হবে লিটার পার মোল। অ্যান্সার কোথায় আছে লিটার পার মোল, এইটা যে এক্সামটা দিয়ে আসছে ওর কোশ্চিনে এটা লাগানো ছিল, সো ও একটু ভুল করে ফেলছে, ও কারণ আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাই। আচ্ছা যাই হোক, পরেরটা, নিচের কোনটি অ্যারোমেটিক নয়, দেখো আবারও নয়, অ্যারোমেটিক নয়, তোমাকে আমি দেখাই আসছি অ্যারোমেটিক নিয়ে আমরা কিভাবে তোমাকে পড়াইছি। অ্যারোমেটিক না, এটা আর আমি সলভ দেখাবো না, এটা দেখো অ্যারোমেটিকের যাবতীয়, এই দেখো আমরা কোর্সে অ্যারোমেটিক এইভাবে পড়াই দিছি পুরোটা, এই কোশ্চিনটাই চলে আসছে। সো এই যে অ্যারোমেটিক যৌগ নয় কোনটা, সো একটা অপশন জাস্ট চেঞ্জ করছে, অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, অ্যারোমেটিক যৌগ নয়। সো অ্যারোমেটিক যৌগ নয় হচ্ছে, দেখো খেয়াল করো, তোমাকে বলা হয়েছিল যদি ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ এই যে ত্রিভুজের মধ্যে যদি ডাবল বন্ডের একটা প্লাস থাকে ওটা অ্যারোমেটিক যৌগ। এই যৌগটা পাইরোল, এই যৌগটা হচ্ছে পাইরোল, এই যৌগটা হচ্ছে 2টা বেনজিন রিং, এটার নাম হচ্ছে ভাইয়া তোমরা সবাই জানো ন্যাপথালিন। এই ন্যাপথালিন কোথায় পড়ানো হয়েছিল, ওই যে ডিউ 20-21-এ ন্যাপথালিনের সিগমা পাই বন্ড জানতে চাইছিল, তাহলে এটাও আমরা পড়াইছি ওখানে। আর এই জিনিসটা যদি তাকাও, এরকম একটা যৌগ আছে, এই যে এখানে এরকম দিয়ে এখানে একটা পজিটিভ দিছে, এই কি ধরনের যৌগ বুঝলাম না। দেখো এই যে এখানে দেখো, এখানে এই যে এই যৌগটা সম্ভবত আমি ভালো মতন দেখা যাচ্ছে না, এই যে এই যৌগটা দেখো, বাকি সব কয়টা অ্যারোমেটিক হয়ে গেছে, তাহলে এইটা কি হবে, অ্যারোমেটিক হবে না, বুঝতে পারছো। এবং 4টা বৈশিষ্ট্য আমি তো বললাম, এটা আমি তোমাদের কোর্সে দেখাইছি, সো এটা ওখান থেকে আমরা দেখে নিব। নিচের কোন আয়নগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, আচ্ছা এটা আমরা বাস্তবিক উদাহরণ দিয়ে মনে রাখছিলাম, সো সেটা দরকার পরে কিনা দেখি। দেখো অ্যালুমিনিয়াম 3+, ইলেকট্রন কয়টা, 13 - 3 10টা। ম্যাগনেসিয়াম 2+, ইলেকট্রন কয়টা, 12 - 2 10টা। সোডিয়াম প্লাস, ইলেকট্রন কয়টা, 11 - 1 10টা। পটাশিয়াম, এটার ইলেকট্রন কয়টা ভাইয়া, পটাশিয়াম 19 - 1 18টা। আমাকে বলছে ক্ষুদ্রতম, এইগুলো হচ্ছে 10টা, আর মানে এটা পর্যায়ে 2-এ চলে আসছে, 2 8 2-এ, আর ওটা 3-এ চলে যাচ্ছে, তাহলে এটা আগেই বাদ। তাহলে এইগুলোর মধ্যে এখন কে বড়, আমি তোমাকে বলছিলাম এভাবে শর্টকাট, বর্তমান দুনিয়াটা কি নেগেটিভিটির যুগ, তুমি যত পজিটিভিটি দেখাবে তত তোমার আকার ছোট হবে, এতটুকু তো বুঝো। তুমি যত পজিটিভিটি, যে আমি লাইভ নিতেছি, মাত্র কয়জন ক্লাস করে, খুবই কম, কিন্তু ওখানে দেখো একজন হচ্ছে অন্য কিছু করতেছে, খেলা হচ্ছে সেটা দেখতেছি, বা ড্যান্স হচ্ছে ওটা দেখতেছি, তার মানে নেগেটিভিটির যুগ। তুমি যত পজিটিভিটি দেখাবে তত আকার ছোট। দেখো এটার মাথায় +1, এটার মাথায় +2, এটার মাথায় +3, তাহলে এটার মাথায় পজিটিভিটি কি বেশি, তাহলে এটার আকার সবচেয়ে ছোট, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। শেষ, বুঝতে পেরেছো, শেষ। আমি এখন ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই, আমি ব্যাখ্যা তো জানি যে এখানে আমার ইলেকট্রন 10টা করে, প্রোটন যার বেশি তার আকার ছোট, প্রোটন এটার 11টা, এটার 12টা, এটার 13টা, এটা বেশি বলে ট্যাগ টেনে নিবে, আকার ছোট হবে। ভাই এত কিছু চিন্তা করার তো সময় নাই, আমাকে এখন চিন্তা করতে কি হবে যে আমার এখন বর্তমান যুগ কেমন, যত বেশি পজিটিভ তত বেশি আকার ছোট। তোমার সার্কেলে মাত্র 2-1 বন্ধু, তো এটা তো আকার সব +3, এটার আকার ছোট। শেষ, দেখা মাত্র চোখে চোখে অ্যান্সার হয়ে গেল। নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে, এই অযুগ্ম ইলেকট্রনের কোশ্চেন ডিরেক্ট তোমার মুখস্থ। সেটা হচ্ছে জানো যে আমার অবস্থানন্তর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস সহ ইলেকট্রন আমাদের মুখস্থ। যেমন আমি যদি তোমাকে বলি স্ক্যান্ডিয়ামে 1টা, টাইটেনিয়ামে 2টা, ভ্যানাডিয়ামে 3টা, ক্রোমিয়ামে যে হয় 6টা,
ক্রোমিয়ামে যে হয় 6টা। আমার অ্যান্সার হবে এটার ক্রোমিয়াম। এটা ক্রোমিয়ামটা এজন্য মুখস্থ, ক্রোমিয়াম ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেয়। কি দেয়? ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করো এরকম আসে যে আর্গন 3d5 4s1, এই যে 3d5 4s1, এই যে d অরবিটালে 5 ঘরে, d অরবিটালে 5 ঘরে 5টা, 1 2 3 4 5। সো এখানে 5 ঘরে হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এই যে এসে একটা 5 আর 1 6টা বেজোড় ইলেকট্রন। তো বেজোড়কে ইংলিশে আনপেয়ার্ড ইলেকট্রন বলে, সেটাও আমরা এই কোশ্চেনটাও করাই ফেলছি। সো আমাদের এমসিকিউ পার্ট 15টা কোশ্চেন শেষ। যারা এক্সাম দিছে তারা যদি থেকে থাকি তোমরা মিলাই থাকলে ভাইকে জানাও যে সবগুলো বুঝছো কিনা, বা যারা সামনে এক্সাম দিবা 26-এর যদি কেউ থাকো তারাও জানাইতে পারো। কোশ্চেন আমি তোমাকে খুব একটা বেশি ব্যাখ্যা দিই নাই, আমি তোমাকে খুব ফাস্ট সলভ করাইছি। কারণ কি, তোমাকে এক্সাম হলে এভাবে ফাস্ট সলভ করতে হবে। ভাইয়ার টাইম লাগছে কারণ ভাইয়া প্রত্যেকটা ব্যাখ্যা দিছি। ভাইয়া যখন এক্সাম মুডে বসবো কোনো ব্যাখ্যার দরকার নাই, চোখে চোখে অ্যান্সার দিতে না পারলে খাতা কলমে অ্যান্সার দিব, বাট খুব ফাস্ট হইতে হবে। তোমার ওই যে 5 আর 2 যে 7 হয়, এটাও যদি তুমি লেখার টেন্ডেন্সিতে থাকো, তোমার যে 10 টু দি পাওয়ার -5 আর 10 টু দি পাওয়ার নিচে 3, এই দুটা যদি তোমার ক্যালকুলেশন করে হিসাব আসে 10 টু দি পাওয়ার -2, এটা যদি চোখে চোখে না করে লেখা লাগে, দ্যাটস মিন তুমি এখনো ভুল জায়গায় আসো, ভুল জায়গায় তুমি প্র্যাকটিস করতেছো, ভুলভাবে প্র্যাকটিস করতেছো। তোমাকে যেটা করতে হবে, মাথার ক্যালকুলেশন, চোখের ক্যালকুলেশন, অপশন এলিমিনেশন, এই জিনিসগুলো বুঝতে হবে। নাইলে আমাদের হচ্ছে অ্যাডমিশনের টিকা খুবই কঠিন, অ্যাডমিশন খুবই কম্পিটিটিভ হয়ে গেছে। তোমরা কি মনে করছো বুয়েটের অনেকে দেখো এক্সামে এবার হচ্ছে বসতেই পারতেছে না। তোমার মনে হয়েছিল না 25 ব্যাচের এক্সামের রেজাল্ট অনেক খারাপ হয়েছে, অনেক জায়গায় সার্কুলার অনেক কমাবে, আমরাই বলছিলাম, কমায় নাই তো। তোমার 69,000 ঠিক এ প্লাস পেয়ে বসে আছে, তো 69,000-এর মধ্যে এক্সাম দিতে পারবে কত? 24,000। দ্যাটস মিন দেখো তোমার কম্পিটিশনে কিন্তু তুমি ঠিকই পিছাই গেলা। সো তোমাকে অনেক বেশি ফাস্ট হইতে হবে। ওকে, সো আমরা বুঝছি, ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, ক্লিয়ার কিনা। আমরা ফাস্ট করতেছি। ওকে, কমেন্ট কেউ করতেছো না। আচ্ছা, আমি রিটেনগুলো নিয়ে বিস্তারিত আর কথা বলবো না, রিটেনগুলো আমি জাস্ট দেখাই দিই কিভাবে কি আসছে। রিটেনগুলো আমি জাস্ট দেখাই দিই। দেখো এখানে একটা কোশ্চিন আসছে, এই কোশ্চিনটা তোমরা একাডেমিকে পড়ো। আমি একটা কথা বলে দিব, ডিইউ এর রিটেন কেমিস্ট্রির ক্ষেত্রে একাডেমিকের যদি তুমি মোটামুটি অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক কোশ্চিনগুলো প্লাস জ্ঞানমূলক মানে ক খ গ ভালো মতন পড়ে আসো, তোমার এই জায়গায় তেমন একটা আটকাবে না। তুমি দেখো কোশ্চিনটা কি বলছে, সিলিকন, ফসফরাস এবং সালফার এই তিনটার মধ্যে গলনাঙ্কের ক্রম সাজাইতে বলছে। ভাইয়া সিলিকন, ফসফরাস এবং সালফার এই তিনটার মধ্যে যদি গলনাঙ্কের ক্রম তোমাকে সাজাইতে বলে, তুমি জানো যে আমাদের যে ফসফরাস আর সালফার এই দুইটা পড়ে যায় হচ্ছে অধাতুতে, অধাতুর গলনাঙ্কগুলো এমনিতেই কমে যায়। আর সিলিকনের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সিলিকন হচ্ছে আমাদের মোটামুটি ক্যাটেনেশন ধর্ম দেখায়। সিলিকন ডাইঅক্সাইড একটা যৌগ জানো, সো এ বড় একটা পলিমার যৌগ গঠন করে। সো ওই পলিমার যৌগ বড়, বন্ধন অনেক বেশি, সো এটা ভাঙতে অনেক বেশি তাপ দেওয়া লাগে, সো গলনাঙ্কটা সবচেয়ে বেশি। তাহলে এখানে গলনাঙ্কের ক্রম হবে সবার আগে সিলিকন, এরপরে সালফার আর ফসফরাসের মধ্যে এই দুটা যেহেতু অধাতু, সালফার থাকে ভাইয়া হচ্ছে S8 অবস্থায় আর ফসফরাস থাকে হচ্ছে P4 অবস্থায়। এখন এইগুলো অধাতুগুলোর ক্ষেত্রে আমরা জানতাম ভ্যান ডার ওয়ালস বলটা দেখতে হয়। ভ্যান ডার ওয়ালস বল কার বেশি? যার ভর বেশি। সালফারের ভর 32 ইন্টু 8 কত হয়? 256। 32 ইন্টু 8 কত হয়? 256। আর ফসফরাস হচ্ছে 31 ইন্টু 4 কত হয় ভাইয়া? 31 ইন্টু 4 124। কার ভর বেশি? সালফারের। তাহলে সিলিকনের পরে কি হবে? সালফার। সবার লাস্টে কি হবে? ফসফরাস। এইটাই হচ্ছে তোমার প্রথমটার অ্যান্সার। বুঝে গেছো? ডান। ওকে, বি নাম্বার কি বলতেছে? এই CH3+ আর CH3- এই দুইটার মধ্যে হাইব্রিডাইজেশন লিখতে বলছে, তাদের আকৃতি উল্লেখ করতে বলছে। এখন তুমি যদি এটা লোন পেয়ার σ1 প্লাস লোন পেয়ার এই সূত্র দিয়ে করতে পারো, টাইম বাঁচবে। আর যদি তুমি σ1 লোন পেয়ার দেন না করতে পারো, ওই যে হাফ প্লাস ভি প্লাস এম প্লাস এ মাইনাস সি এই সূত্র দিয়ে যদি করো, দ্যাটস মিন তোমার সময় একটু কিল হবে। বাট তুমি যেটা দিয়ে পারো ওটা দিয়ে প্র্যাকটিস করবা। তো আমি যদি একটু দেখাই, তুমি CH3+ যেটা আছে এটার দিকে যদি তাকাও, সো এই যে CH3+, হ্যাঁ, ধরো এরকম একটা স্ট্রাকচারে আছে CH3+, এই যে প্লাস, আর আরেকটা আছে হচ্ছে CH3-, তাহলে এরকম সেম স্ট্রাকচারে আমি দিলাম CH3-, হ্যাঁ।
CH3 মাইনাস। এখন দেখো তুমি যদি এটা হাইব্রিডাইজেশনের সূত্র জানো, সূত্রটা হয় হাইব্রিডাইজেশন ইকুয়াল টু সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, কি সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। সো এখানে দেখো সিগমা বন্ড কয়টা আছে, কার্বন 3টা হাইড্রোজেনের সাথে কানেক্টেড, তাহলে 3, আর এই জায়গায় দেখো তো প্লাসের ক্ষেত্রে যদি খেয়াল করো প্লাসের ক্ষেত্রে কোনো লোন পেয়ার নাই, তাহলে এখানে হাইব্রিডাইজেশন 3 মানে sp2, আর এখানে যদি দেখো হাইব্রিডাইজেশন কি হবে সিগমা বন্ড 3টা, আর এই যে এইটা লোন পেয়ার হচ্ছে একটা, মানে এটা হবে sp3। তাহলে sp3 যেটা, এটার বন্ধন কোণ কত হওয়ার কথা ভাইয়া, কত হওয়ার কথা 109.5 ডিগ্রি, কিন্তু যেহেতু একটা লোন পেয়ার আছে এই লোন পেয়ারের জন্য 2.5 ডিগ্রি কমে যাবে, কমে গেলে এটা হয়ে যায় 107 ডিগ্রি, কত হয়ে যায় 107 ডিগ্রি। তাহলে যেটা আমার নেগেটিভ এটা হবে 107 ডিগ্রি, আর যেটা পজিটিভ এটা sp2 মানে কত 120 ডিগ্রি, তাহলে এটা হবে 120 ডিগ্রি, ঠিক আছে। এবং শেপ দুটা মোটামুটি সিমিলার, ট্রাইগোনাল টাইপের হবে, ত্রিকোণাকার টাইপের হবে, বাট এইটার ক্ষেত্রে তুমি লিখবা sp2 মানে সমতলীয়, sp2 মানে এখানে একটা কথা থাকবে ভাইয়া, সমতলীয় কথা থাকবে, সমতলীয় ত্রিকোণাকার। আর এইটার ক্ষেত্রে তুমি কোনো সমতলীয় লিখবা না, কারণ এটা sp3 সমতলীয় হয় না, সো এটাও মোটামুটি ত্রিকোণাকারই হয়। হ্যাঁ, সো এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাখ্যাটা, আই হোপ তোমরা বুঝতে পেরেছো, খুবই সংক্ষেপে অ্যান্সার করে আসতে হবে। তাহলে এটা ছিল এ নাম্বার, আর এটা ছিল হচ্ছে বি নাম্বার। নেক্সট আমরা যাচ্ছি, আচ্ছা এই কোশ্চেনটা আমরা এখন আর করে দিব না, কারণ এই সেমটা আমি তোমাকে অলরেডি স্লাইডে দেখাইছি। দেখো একটি দুর্বল অ্যাসিড HA আর এর লবণ Na, এর মিশ্রণ কিভাবে বাফার হিসেবে কাজ করে বিক্রিয়ার মাধ্যমে দেখাও। এই সেম জিনিসটা তো আমি দেখাই আসছি তোমাকে যে ভাইয়া দেখো এই যে একদম লাস্ট স্লাইডে অ্যাড করা হয়েছে, এই যে ডিউ 22-23 এর কোশ্চেন। সো এই যে সেম, এই এখন আগের বার দিছিল ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম ইথানয়েড, এই দুইটা দিয়ে দিছিল। এবার কি বলছে, এবার বলছে HA আর তার লবণ, সেম জিনিস। কি করবা, তুমি যদি ক্ষার যোগ করো এখানে ওই H প্লাসের সাথে যে পানি তৈরি করবে, আর তুমি যদি H যোগ করো সে পুনরায় অ্যাসিড তৈরি করবে। অ্যাসিড অনেক দুর্বল, কোনো pH চেঞ্জ করবে না। আর তুমি যদি এখানে ক্ষার যোগ করো পানি তৈরি করবে, এই যে এইদিকের H প্লাসের ঘনমাত্রা কমতেছে, তাহলে কমলে কি হবে, লাসাতে লেয়ার নীতি কেন দেওয়া হয়েছে, কমে যাচ্ছে যেহেতু এদিক থেকে এদিকে বিক্রিয়াটা শিফট হবে, তাহলে এর বিয়োজন বাড়বে। এই যে এই কথাটাই আমি পুরোটা ব্যাখ্যা করে দিয়ে দিছিলাম। সো ওই জিনিসটাই আসছে, জাস্ট তোমার ওই কসমেটিক্স চেঞ্জ করে, মেকআপ চেঞ্জ করে সেম কোশ্চিন আসছে। ডিউ এর কাজই এটা, মেকআপ চেঞ্জ করে সেম কোশ্চিনই দিবে, বাট মেকআপটা চেঞ্জ করবে যাতে তুমি না বুঝো যে আসলে এটা কে আমার সামনে প্রদর্শন করা হলো, আসলে ওটা ছিল তোমার বউ, তুমি বুঝো নাই, তুমি হচ্ছে ধোকা খেয়ে গেছো, তুমি পরীক্ষায় পরাজিত হয়ে গেছো, তুমি হচ্ছে লয়ালিটি পরীক্ষায় পরাজিত হয়ে গেছো, ঠিক আছে। এবার কিন্তু বিপদ, মাথায় রেখো। একটি দুর্বল অ্যাসিড হচ্ছে HA এবং এটার হচ্ছে লবণ Na, তাহলে এটা আমরা পারবো, পুরোটাই দেখাই দিছি। এবং তোমার পরের কোশ্চেনটা বলছে 50 ml এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 100 ml এত মোলার HA এর জলীয় দ্রবণের সাথে মিশানো হলে বিয়োজন ধ্রুবকের মান দিচ্ছে pH কত। এত কথা নাই ভাইয়া, দেখি বিক্রিয়াটা লিখতে পারলে বেটার। তোমাকে এখানে কি বলছে, এইটা হচ্ছে HA আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে HA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড লিখে দাও। তাহলে বিক্রিয়া করে কি করবে, লবণ আর পানি। সো লবণ যখন তৈরি করবে, অ্যাসিড থেকে লবণ তৈরি করার সিস্টেম কি, অ্যাসিড হাইড্রোজেন ডোনেট করে, তাহলে এই জায়গায় হাইড্রোজেন বাদে আছে A, আর এখান থেকে সোডিয়াম আসবে, তাহলে দুইজন মিলে তৈরি করবে NaA, আর এখানে তৈরি করবে হচ্ছে পানি, ঠিক আছে। এবার তুমি pH এর সূত্রটা লিখো, pH সমান কি pKa প্লাস কি log of n of salt divided by n of acid। ভাইয়া pKa মানে কি মাইনাস log of K, সো K এর ভ্যালু কত দেওয়া, এই যে, তাহলে মাইনাস log এর মধ্যে এটা বসাও 1 × 10⁻⁵ বসাই দিছো, আর log এর মধ্যে n of salt আর n of acid। মনে রাখবা এই যে অ্যাসিডটা দেওয়া আছে আমার, এই যে আমার অ্যাসিড দেওয়া আছে এটাও মনোপ্রোটিক, তুল্য সংখ্যা 1। তোমার যে ক্ষারটা দেওয়া আছে এটারও তুল্য সংখ্যা 1। তুল্য সংখ্যা যখন সেম থাকে তখন আমার আর কোনো ঝামেলা নাই। তুমি এই জায়গায় জাস্ট কি করবা, এই জায়গায় জাস্ট এই দুটাকে গুণ করবে, এটা কি তোমার S, এটা V, S আর V গুণ করলে কত হয় 50 × 0.01, 50 × 0.01, তাহলে জিনিসটা কি হয়, জিনিসটা সরে আসে হচ্ছে 2 ঘর, তার মানে জিনিসটা আসে হচ্ছে 0.5, তাহলে উপরে আসে লগের 0.5 আর নিচে আসে কত ভাইয়া, নিচে আসে কত, এটা হচ্ছে
ভালো মতন খেয়াল করো, নিচে আসে তোমরা মনে করবা কি, নিচে আসে মনে করবা এই সে কতটুকু আছে 100 ইন্টু 0.01, 100 ইন্টু 0.01, তার মানে কত হয় গুণ করলে 1, গুণ করলে কত হয় ভাইয়া 1। তুমি নিচে মনে করবা 1 থাকবে, আসলে 1 থাকবে না। কত থাকবে, কত থাকবে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো মনে রাখবা তোমার এই জায়গায় অ্যাসিডের যেটা নেওয়া হয়, এই অ্যাসিডটা নেওয়া হয়, এনফ অ্যাসিড, এটা অবশিষ্টটা নেওয়া হয়, অবশিষ্ট বিক্রিয়ার পরে যেটা অবশিষ্ট থাকে। দেখো এই জায়গায় তোমার যে ক্ষারটা ছিল কয় মোল ছিল, 1 মোল। এই যে বিক্রিয়া দেখো 1 মোল, এই যে ক্ষার 1 মোল, লবণও তৈরি করছে 1 মোল, তাহলে ক্ষার কতটুকু ছিল, ক্ষার ছিল হচ্ছে এখানে 0.5 মিলিমোল। তাহলে এ যদি 1 মোলের জন্য 0.5 মিলিমোল থাকে, তাহলে এই লবণটাও 0.5 পরিমাণ তৈরি হবে। আর অ্যাসিড কতটুকু ছিল 1, বিক্রিয়া করছে কতটুকু 0.5, তাহলে অবশিষ্ট কত 1 মাইনাস 0.5, তাহলে অ্যাসিড কত 1 মাইনাস 0.5, তার মানে এটা 0.5, তার মানে অ্যাসিডের ভ্যালু 0.5 বসাইতে হবে। এই যে 0.5 বসাবে না 1 বসাবে, ওরই ভুল হবে। তো দেখো লগের মধ্যে 0.5 কেটে গেলে লগ 1, লগ 1 মানে 0, পুরোটা বাদ, পুরোটা যদি বাদ চলে যায় তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে জাস্ট পিএইচ সমান পিকে, পিএইচ সমান পিকে, মানে এই -5 সামনে আসলে +5 হয়ে যাবে, তাহলে পিএইচ এর ভ্যালু আসবে কত ভাইয়া 5। দ্যাটস ইট, অ্যান্সার আমাদের ডান। ওকে, এইভাবে আমি তোমাকে সেম ভাবে, তোমার এই কোশ্চেনটা আমরা রিটেনে করাই নাই, তোমার এই কোশ্চেনটা আমরা এমসিকিউ এ করাইছি। কোথায় করাইছি, এমসিকিউ। আমি এটা বলে দিচ্ছি, এটা বলতে তো আসলে আসলে ক্ষতি নাই যে আমি তোমাকে এটা রিটেনে করাই নাই, এমসিকিউতে করাইছি, কিন্তু আছে এখানে। দেখো তোমাকে আমি এই কোশ্চেনটা এমসিকিউতে করাই দিছি, ইটস ওকে, কিন্তু তোমার এই জায়গায় দেখো সুন্দর মতো বলে দিছি এই কোশ্চেনটা এমসিকিউ আসবে না, রিটেনে আসবে, আসছে রিটেনে। এবং তোমাকে যখন আমি করাইছি বারবার বলে দিছিলাম যে এই যে 1:1 অনুপাতে যখন থাকে তখন এই জায়গায় লিমিটিং বিক্রিয়কের কথা আমি এখন বলি নাই। এই যে লিমিটিং বিক্রিয়ক থাকে তোমার হচ্ছে শক্তিশালী জিনিসটা, সো লিমিটিং বিক্রিয়ক অনুযায়ী এই জায়গায় লবণ তৈরি হয়। যেন লবণকে দিছি 2 আর অ্যাসিড দেখো 4 ছিল, লিমিটিং বিক্রিয়ক মানে কি ওই পরিমাণ অ্যাসিড বিক্রিয়া করে ফেলছে, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, কাটাকাটি হয়ে গেলে পিএইচ সমান পিকে থাকে। এই সেম ম্যাথটাই এবার ডিইউ রিটেনে চলে আসছে। তাহলে তুমি দেখো তোমার ডিইউ রিটেনে এটাও আসছে, তোমার ডিইউ রিটেনে আমি ফ্রিতে এটা দিছিলাম, এটাও আসছে। এটা যদি পারো 2.5 মার্ক তুমি পেয়ে গেলা। ওইদিকে অর্গানিকের ডিরেক্ট আসছে 2.5 মার্ক, অর্গানিকে তারপর আরেকটা সেটাও দেখাবো, তাহলে 5 মার্ক তোমার রিটেন। আমি একটা স্টুডেন্টকে পড়াইতাম এবার, মানে হচ্ছে পার্সোনালি পড়াইতাম, আমি কোশ্চেন দেখা মাত্র বলছি ও কেমিস্ট্রি রিটেনে 10-এ 10 পাবে, কেমিস্ট্রি রিটেনে 10-এ 10 পাবে, এটা আমি দেখা মাত্র বলছি, কারণ আমি যেভাবে বলছি সেভাবেও প্র্যাকটিস করছে, এতটুকু কনফিডেন্স ছিল, এইভাবেই যেহেতু আসছে পারবে ইনশাল্লাহ। সো এই হচ্ছে ব্যাপার, তোমরা এই জিনিসগুলো ভালো মতন বুঝার ট্রাই করো। হ্যাঁ, যতদিন বুঝবা না ততদিন এদিক ওদিক দৌড়াবা, অনেক চমকপ্রদ জিনিসের দিকে দৌড়াবা, কিন্তু দিন শেষে এই সব জায়গায় এক্সামের পরে তোমার কোনো বড় ভাইয়া তোমাকে হেল্প করবে না, তোমার সাথে ছোট ছোট ভাইয়া যারা আছে এরাই তোমাকে শেষ পর্যন্ত একটা জায়গায় পৌঁছে দিবে ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথে থাকবা। ওকে, নেক্সট আমরা যদি যাই, আমাদের 2টা রিটেন শেষ। 3 নম্বরে দেখো এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই সেম বিক্রিয়া ভাই তোমাকে আমি অর্গানিক কেমিস্ট্রি সাজেশন দিছি, এসে লাইভে এসে ওই চেয়ারে বসে বসে বলছি, তোমার এখানে রিটেন ক্লাসে দেওয়া হয়েছে সেম। এটা না পারলে আসলে ভাইয়া ব্যাড লাক, এটা পারতে হবে, এটা তোমার পারতে হবে ভাইয়া, এটা না পারলে খুব খারাপ হয়ে যাবে, কারণ তুমি ডিউএর আসলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করে চলে গেছো তার মানে। সো দেখো এখানে কি বলছে, এ বি সি সব জায়গায় যেগুলো ফাঁকা আছে লিখতে বলছে। সো বেনজিনের মাথায় বলে দিছে এ, কথা হচ্ছে নাইট্রো গ্রুপ যুক্ত হয়েছে। ভাইয়া কোনো কথা নাই, বেনজিনের উপর নাইট্রো গ্রুপ যদি যুক্ত হতে নাইট্রেশন করতে হবে। নাইট্রেশনের শর্ত কি, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কোনো কথা এখানে বাকি কথা কিছু লিখবা না। তাহলে এটা হচ্ছে আমার এ, তাহলে এ আমি পেয়ে গেলাম। বি বলছে এই নাইট্রো থেকে আমি এই জায়গায় কিছু একটা পাইছি, কিছু একটার মধ্যে কিছু একটা দিছি, যার ফলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পাইছি। দেখো বেনজিন ডায়াজোনিয়াম এই জায়গায় খুবই পেঁচানোর মতো জিনিস করে দিছে, সেম জিনিস রিপিট আসছে। তো দেখো নাইট্রো থেকে যদি আমি এই নাইট্রো গ্রুপটাকে যদি আমি বিজারণ করি, তাহলে আমি কি পাই জানো, অক্সিজেন বেরোয়, হাইড্রোজেন অ্যানিলিন পাই। তার মানে আমার এই জায়গায় বি যেটা হবে আর কিছুই না, বি হচ্ছে বিজারণ করতে হবে। তুমি অনেক কিছু দিতে পারো এখানে, বিজারণের জন্য 3 + HCl দিলে কারেক্ট, অথবা তুমি দিতে পারো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাও কারেক্ট। তাহলে বি দুইটার যে কোনো কিছু হতে পারে। বি এর মধ্যে যে এই যে দিলে কি পাইছো পি, তার মানে পি হচ্ছে বিজারণ করছো, নাইট্রো গ্রুপ বের হয়ে গেছে। নাইট্রো গ্রুপ বের হলে এটা হবে C6H5NH2 অ্যানিলিন।
কি হয়েছে? অ্যানিলিন। এই অ্যানিলিনের মধ্যে তুমি আবার কি দিছো যার ফলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করছে? অ্যানিলিনের মধ্যে এটা অ্যারোমেটিক অ্যামিন, এই জিনিসটা আসলে এরকম দেখা যায়, এই যে অ্যারোমেটিক অ্যামিন, বেনজিনের মাথায় NH2, এটার মধ্যে তুমি দিছো হচ্ছে সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl, এটা লিখলে যেমন কারেক্ট, অথবা তুমি লিখতে পারো জাস্ট নাইট্রাস অ্যাসিড, এটা লিখলেও কারেক্ট। টেম্পারেচার থাকে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তুমি এটা থেকে কি পাবা? এটা তোমার কি? সি, এটা তোমার কি? সি। এই সি দিলে তুমি এখানে পাবা হচ্ছে ভাইয়া বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl, বেনজিনের মাথায় N2Cl। এই জায়গার মধ্যে আবার কি দিলে? এখানে কিউ পাবা। এই জায়গায় তুমি হচ্ছে তাপ দিছো, আর এই জায়গায় যেটা করা হয় অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করা হয়। তো অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করলে তুমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কি পাও জানো? ফেনল পাও। দেখো পানিকে ভাঙলে হয় H+OH-। এই বেনজিন রিংয়ের উপর OH এসে বসছে, আছে কে? এই H আর ক্লোরিন মিলে তৈরি করে HCl, আর বাকি থাকলো এই নাইট্রোজেন, এই হচ্ছে আলাদা হয়ে যায়। দেখো তো, এই দেখো নাইট্রোজেন, এই যে HCl, শেষ। ঠিক আছে, তার মানে এটা তোমার সেই কিউ। এই হচ্ছে তোমার। এখন তোমাকে আমি বলবো ভাইয়া এই যে জিনিসটা, এটা কি তুমি আমরা করাই নাই তোমাকে? চলো, পার্থক্য কিছু আছে এটার থেকে এটার? বেনজিন, নাইট্রোবেনজিন, নাইট্রেশন, 3+HCl আগের বার বলে দিছিল, এবার বলে দেয় নাই। অ্যানিলিনের সাথে 0 থেকে 5 সোডিয়াম নাইট্রাইট HCl মানে নাইট্রাস অ্যাসিড দিলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবার এইটা বলে দিছে, এটা বলে নাই। এরপরে ফেনল, এবার এই ফেনলও বলে নাই, তার সাথে 2টা প্রোডাক্ট দিয়ে দিছে। এইভাবেই কোশ্চেন করা হয়। সো ভাগ্য তোমাদের যদি ভালো থাকে, তোমরা কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করছো, ভাইয়াদের সাথে ছিলা, আর না থাকলে আসলে ব্যাড লাগ। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের লাস্টেরটা আছে। লাস্টেরটাও আমি তোমাদের বলে দিছিলাম যে ভাইয়া তুমি আমাদের বারে ডিউ 20-21 কোশ্চেনটা রিটেনের সময় ভালো মতন বলছিলাম, প্যাচ দিছে, দেখে যাও ডিউ 20-21 প্যাটার্নে আসছে এইটা, এই কোশ্চেনটা দেখো কি বলছে। একটা যৌগ দিছে অ্যালকাইল হ্যালাইড, এটা আসলে অ্যালকাইল হ্যালাইড যৌগ দিছে, দিলে এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিছে। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিলে, জল দিলে নল, প্রতিস্থাপন SN1 SN2। আর যদি অ্যালকোহলিক দেয় তার মানে এটা এলিমিনেশনে চলে যাবে, অপসারণ মানে কি ভাইয়া? সাইজেব রুল খাটাই দিলে ম্যাথ শেষ। আচ্ছা, সাইজেব রুল দিয়ে 2টা প্রোডাক্ট বের করবে। আচ্ছা, প্রোডাক্ট বের করলে যে সমাণুগুলো পাবা, সেই সমাণুর গাঠনিক সংকেত এবং নাম লিখতে বলছে। সো ইজি কোশ্চেন, তুমি যদি ধরতে পারো 1.5 মার্ক পেয়ে যাবে এখানে। সো আমি যদি এই যৌগটা তোমাকে একটু দেখাই, কি আছে ভাইয়া? CH3 CH2 CH3, 2 নম্বরে আছে একটা ক্লোরিন, মানে 2-chlorobutan। ওকে, এটার মধ্যে তুমি কি দিছো ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিছো। আমি জল দিলে নল পাওয়া যেত, প্রতিস্থাপন হতো। অ্যালকোহলিক দিলে অপসারণ মানেই তুমি এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি করতে পারবা। সো অপসারণ কি করবে? এখন কথা হচ্ছে অপসারণ করব, অবশ্যই এখানে ক্লোরিন আছে, ক্লোরিন অপসারণ করব, এবং এই ক্লোরিন যেই কার্বনের সাথে যুক্ত আছে সেটা আমার আলফা কার্বন। আলফা কার্বনের পাশের কার্বনকে বলা হয় বিটা কার্বন, এইটাকেও বলা হয় বিটা কার্বন। সো এই অপসারণ বিক্রিয়ার আরেকটা নাম বিটা অপসারণ বিক্রিয়া। বিটা অবস্থান থেকে হাইড্রোজেনকে বের করবা, তাহলে বিটা অবস্থান থেকে হাইড্রোজেন বের করবা, তাহলে বিটা আমার এখানে কোনটা? এই যে একটা বিটা, এই যে একটা বিটা। এখন কথা হচ্ছে 2টা বিটা, কোনটা থেকে হাইড্রোজেন সরাবো? যেখানে বিটা অবস্থানে হাইড্রোজেন কম আছে, এখানে হাইড্রোজেন আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন সরাবা, এখান থেকে ক্লোরিন সরাবা। যৌগ কি হবে ভাইয়া? CH3 CH, ক্লোরিন বের হয়েছে, এখান থেকে হাইড্রোজেন গেল, তার মানে এখানে হয়ে গেছে CH, একটা বন্ড আগে থেকেই ছিল, 2, এখান থেকে ক্লোরিন গেছে, এখান থেকে হাইড্রোজেন গেছে, মানে এই জায়গায় ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর এটা হবে CH3। এটা হচ্ছে যে বিটা অবস্থানে হাইড্রোজেন কম ছিল, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট, এটা তৈরি হবে 80% হারে। আর যদি আমি এই বিটা থেকে হাইড্রোজেন সরাই, তখন যৌগটা কি হবে? CH2 ডাবল বন্ড, এই যে এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে ক্লোরিন যাবে, তার মানে ডাবল বন্ড হয়ে যাবে CH2 ডাবল বন্ড CH2 CH3। এটা হবে তোমার 20% হারে। তাহলে এই যে সমাণু দুইটা তুমি পাইলা, এই সমাণু দুইটার নাম জিজ্ঞাসা করছে। দেখো সমাণু কিভাবে, আমি তোমাকে এটাও বুঝি। দেখো সমাণু, এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, 1 নম্বরে হচ্ছে ডাবল বন্ড, তার মানে এটা হচ্ছে বিউটিন 1, এটা হচ্ছে বিউটিন 1, আর এটা 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, ডাবল বন্ড 2 নম্বরে, এটা হচ্ছে বিউটিন 2।
তার মানে এই যে সমানুপাইলা নাম দুটা লিখে দিলেই ফুল মার্কস 1.5 মার্কসের 1.5 পেয়ে যাবা। ওকে, ডান। এবার আসো আমাদের পরের কোশ্চেন কি বলতেছে, গ্যালভানিক কোষে লবণ সেতু কি? গ্যালভানিক কোষে লবণ সেতু কি? চলো লবণ সেতু কি, লবণ সেতু লবণ সেতু লবণ সেতু, এটা আমি ফ্রি ক্লাসেই তোমাদের দেখাই দিছিলাম। তোমরা তো কোর্সের ক্লাসের আমরা একটা প্রমোশনাল ভিডিও দিছিলাম, ওটার মধ্যেই ছিল এটা, ঠিক আছে? গ্যালভানিক কোষে লবণ সেতু কি? আছে, দেখাইছি, এখানে আছে, এই যে এখানে হয়তো ভালো মতো দেখা যাচ্ছে না, লবণ সেতুর কাজ লেখা আছে। লবণ সেতু আসলে কি কি কাজে ইউজ করা হয়, এখানে একটা চিত্র ছিল, এটা আসলে জুম হয়ে গেছে। হ্যাঁ, তো লবণ সেতু কি, লবণ সেতুর কাজ সবকিছু পড়ানো হয়ে গেছে এবং বলা হয়েছিল যে ভাইয়া এটা খুবই কমন কোশ্চিন, এগুলো আসলে ভাইয়াদের ক্রেডিট না, এগুলো আসলে ভাইয়াদের কখনোই ক্রেডিট না, এটা আসলে ভাইয়াদের হচ্ছে কোশ্চিন অ্যানালাইসিস, যেটা ওইটাই, আর কিছু না। সো তোমার এখন টাইম না থাকলে এগুলো নিতে হবে। তো লবণ সেতু জিনিসটা হচ্ছে আর কিছুই না, লবণ সেতু হচ্ছে যখন গ্যালভানিক কোষ থাকে তখন অ্যানোড প্রান্তে আমার পজিটিভ আয়ন যেটা, এটার পজিটিভ আয়নটার ঘনমাত্রা বেড়ে যায় এবং ক্যাথোড প্রান্তে নেগেটিভ আয়নের ঘনমাত্রা বেড়ে যায়। তাহলে এক জায়গায় পজিটিভ আয়ন আর এক জায়গায় নেগেটিভ আয়নের ঘনমাত্রা যদি বেড়ে যায়, এই কোষ বেশি সময় চলতে ভাইয়া পারবে না। তাহলে কি করতে হবে, তোমার দুই দিকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য এরকম হচ্ছে, এটা একটা অ্যানোড প্রান্ত থাকে, এটা একটা ক্যাথোড প্রান্ত থাকে, এবং এখানে যদি আমার হচ্ছে এটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, এটা ক্যাথোড তড়িৎদ্বার, উপর দিয়ে তার দিয়ে সংযোগ করা থাকে। এইটার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ আয়নের ভারসাম্য রক্ষা করার জন্য উল্টা ইউ আকৃতির একটা নল এখান দিয়ে দেওয়া হয়, এই নলের মধ্য দিয়ে লবণ পাস করা হয়। কি কি লবণ? এই যে পটাশিয়াম ক্লোরাইড। সো ক্লোরাইড যেহেতু ধনাত্মকটা বেশি থাকে, তাহলে এইদিকে ক্লোরিন নেগেটিভটা আসে আর এখানে পজিটিভ পটাশিয়ামটা চলে যায়। সো এইভাবে হচ্ছে আসলে লবণ সেতু কাজ করে। আর লবণ সেতুর কাজ তাহলে কি, তোমার হচ্ছে কোষের যে বর্তনী, এই বর্তনীটাকে সম্পূর্ণ করা, বর্তনী সম্পূর্ণ করলো। সেকেন্ড কাজ কি, যে আমার হচ্ছে কোষটা দীর্ঘক্ষণ সচল রাখা, এবং এইখানে আরেকটা কাজ আমি তোমাকে এক্সট্রা বলছিলাম যে একটা লিকুইড পোটেনশিয়াল বা জাংশন বিভব তৈরি হয়, এই জাংশন বিভবটা কমায় দেয়। তুমি দুইটা লিখলে 1 মার্ক পেয়ে যাবে, 1 মার্কের জন্য আসছে। তুমি যদি বলো কোষের বর্তনীটা পূর্ণ করে, কোষটা দীর্ঘক্ষণ সচল রাখে, কোষের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের ভারসাম্য রক্ষা করে, 3টা লিখে দিছো, 1 মার্ক কি ভাই, তোমার 1.5 মার্ক দেওয়ার সুযোগ থাকলে দিয়ে দিত। সো দ্যাটস ইট, এটাই ছিল আমাদের হচ্ছে কেমিস্ট্রির কোশ্চিন সলভ। এবং তুমি দেখো আমাদের কোর্স থেকে মোটামুটি এরকম ভাবে প্রত্যেকটা জিনিসই মোটামুটি আমাদের কমন আসছে আলহামদুলিল্লাহ। যারা তোমরা পরীক্ষা দিচ্ছ, সামনের যে আমাদের RU GST এগুলো থাকবে, এগুলোতে আমরা ইনশাল্লাহ হচ্ছে তোমাদেরকে টপ 250 কোশ্চিন দেওয়ার যে টার্গেট নিছি, দোয়া করবা সেটা যাতে দিতে পারি এবং কমন ফেলাইতে পারি, সেই পর্যন্ত সবাই অনেক বেশি প্র্যাকটিস করতে থাকো। তো এই যে এখান থেকে মোটামুটি সবই আমাদের আসছে, আমরা আশা করি দেখতে পারতেছি। এই যে অযুগ্ম ইলেকট্রন কার বেশি, এটা আসছে এবার। তারপর ব্যাসার্ধর মধ্যে অ্যালুমিনিয়াম 3+, এখানে বলা হয়েছিল যে অ্যানায়নের আকার সবচেয়ে ছোট, বড়, ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট, নিউট্রালের আকার সবচেয়ে মাঝামাঝি থাকে। সো ওই থিওরি থেকে চলে আসছে। এরপর আমাদের কি বলা ছিল, এই যে এটাও আসছে যে অক্সিজেন বের হয়ে হাইড্রোজেন ঢুকানো, এই জিনিসটার নাম হচ্ছে এই যে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, ক্লিমেনসন বিজয়ন, কেবলই দেখাইছি। সো আয়োডোফর্ম পরীক্ষা কোনটা দেয় না, যাদের মধ্যে CH3CO গ্রুপ নাই, সো সি নাম্বারে ছিল, ওইটা আমরা দেখাই দিছি। আচ্ছা, ফেনল অ্যালকোহল, ফেনল থেকে শর্ট সিলেবাসের বাইরে থেকে কি আসছে, যে ফেনলের শনাক্তকরণ, এই যে FBL পড়াই দিছি, সব পড়াইছি। আচ্ছা, তারপর আমাদের এইটা তোমাকে আমি বলে দিছিলাম যে ভাইয়া এটা MCQ এ দিবে না, রিটেনে দিবে। সো MCQ আগে দিছিল 11-12তে, যখন আমাদের হচ্ছে ক্যালকুলেটর ছিল, বাট এটা ক্যালকুলেটর ছাড়াই করা যায়। ক্যালকুলেটর ছাড়াই আমি তোমাকে করে দেখাইছি, বলে দিছিলাম রিটেনে। এখন মেকআপ চেঞ্জ করে আসছে, ইথানোয়িক অ্যাসিডের জায়গায় আসছে হচ্ছে HA, আর ওই ক্ষারের জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছে। দ্যাটস ইট। সো আমরা বুঝতে পারতেছি কিভাবে কোশ্চেন গুলো হয়। সো এইটাও আসছে যে ওই যে কিভাবে বাফার হিসেবে কাজ করে, সো সেটা আমরা ওখানে করে দেখাই নাই, কারণ এখানে আমরা বুঝাই দিছি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো আমাদের এরই মাধ্যমে DU এর যে কেমিস্ট্রি পার্ট সলভ, সেটা শেষ হয়ে গেল। এবং তোমাদের জন্য ধামাকাদের একটা অফার, আমাদের বাকেটে একটা কোর্স অলরেডি হচ্ছে শুট নেওয়া আছে, সেটা হচ্ছে সাস্ট ICU ব্যাচ। সো সাস্ট ICU ব্যাচে আমরা মোটামুটি সাস্ট
সাস্টের বিগত বছরে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে ব্যাখ্যা সহ সলভ করে দিছি, তোমরা ওটাতে জয়েন করে ফেলো। প্রাইস খুবই ধামাকাদার, যাতে সবাই করতে পারে। সাস্ট এবার তোমাদের অনেক বড় একটা সুযোগ দিচ্ছে, যে মোটামুটি জিপিএ 3-3 আশেপাশে 3 মতো থাকলেই তোমাকে পরীক্ষা দিতে দিচ্ছে। সো দ্যাটস মিন তুমি যদি ওই জায়গায় জিপিএ ফিল আপটা করতে পারো, তাহলে সাস্টে এক্সাম তুমি দিতে পারতেছো। এবং সাস্ট খুবই সুন্দর, এই জন্য আমরা ট্রাই করছি যে লাস্ট টাইমে যাতে কেউ হতাশ না হয়, একদম সেরা সাফল্যের সাথে সেরা ভাবে প্রস্তুত হইতে পারে, সেজন্য আমরা মাত্র 99 টাকা কোর্স ফি রাখছি। এবং আরইউ জিএসটি টপ 250 কোর্স আমরা খুবই আরইউ জিএসটি এবং হচ্ছে এগ্রি, এই তিনটা আমরা কোর্স 2-1 দিনের মধ্যে লঞ্চ করব। তোমরা অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় থাকবা এবং নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করবা কোশ্চিন ব্যাংক থেকে, ইনশাআল্লাহ তাহলে সাফল্যের দ্বার গোড়ায় তোমরা পৌঁছে যেতে পারবা। কারোর কোনো কোশ্চিন যদি থাকে ভাইকে জানাও, তাহলে আমি কোশ্চিন নিব। হ্যাঁ, সো এই ছিল আমাদের মোটামুটি আজকের কথাবার্তা। একটানা কথা বলছি, যাতে আমি একটানা কথা বলছি আমার গলা ভাঙা, এটা তোমার মনে হতে পারে। কেন একটানা বলছি? কারণ এই 15টা কোশ্চিন এবং রিটেনের কনসেপ্ট থেকে তোমার সামনের যে এক্সামগুলো তুমি দিবা, এইগুলোতে কোশ্চিন রিপিট হবে, আসবে, এতই কনসেপচুয়াল। তুমি যদি এখনো ক্লিয়ার না থাকো, দ্রুত ক্লিয়ার হয়ে যাও, যাতে তোমার অল্প টাইমে বেসিক কাভারেজটা হয়ে যায়। এই জন্য ভাই অনেক ফাস্ট দিছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কারোর কোনো কোশ্চিন থাকলে ভাইয়া জানাও, ইনশাআল্লাহ তাহলে আমরা শেষ করব লাইভটা। আসসালামু আলাইকুম, এমসিকিউ 15 এর অপশন বিটা একটু এক্সপ্লেন করা যাবে ভাই? অপশন 15, আচ্ছা তুমি কি আসো লাইভে? থাকলে এক্সপ্লেন করে দিব, নাহলে নাই, তুমি নাই। এমসিকিউ 15 এর অপশন বি কোথায়? কোবাল্ট 3+, এটা তো করতে হবে ভাইয়া, এটা করে টোরে তুমি কোবাল্ট 3+ আসছে তো, কোবাল্ট 3+ আমাকে জিজ্ঞাসা করছো। আমি বলছি কোন একটা আয়নিক ফর্ম ডিরেক্ট যদি তুমি হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন করতে যাও, তোমার ভুল হতে পারে। সো যদি ভুল হতে পারে, আচ্ছা সিইউ এর জন্য যে বলছো, সাস্টে জয়েন করো, সাস্টের বেসে সিইউ আমি কভার করে দিব, আলাদা করেই কোশ্চেন তোমাকে সলভ দিয়ে দিব, ঠিক আছে? সাস্টের ব্যাচে জয়েন হও, সিইউ তুমি কভারেজ পেয়ে যাবে। ওকে, সো দেখো সাস্টের ব্যাচের প্রাইস মাত্র 99। অ্যাডমিশনে তোমরা অনেক বড় বড় জায়গায় ভর্তি হও, অনেক অনেক টাকা দিয়ে ভর্তি হও। সো আমি জাস্ট ট্রাই করছি যে একটা মিনিমাম মূল্য না নিলে কোর্সের আসলে ভ্যালু থাকে না, ক্লাসই করো না, আবার আরেক জায়গায় দৌড়াও। তো 99 টাকার মায়েও যদি কোর্সটা করো, দ্যাটস ইট। এই বাইরে আমাদের কোনো আসলে জিনিস নেই, কারণ তুমি জানো বর্তমানের বাজার মূল্য। আচ্ছা 27, তাহলে এখানে আমরা দেখি, তো এইটা হচ্ছে আমরা কোবাল্ট। এখন কথা হচ্ছে কোবাল্টের পাশে 27 দেওয়া, তো 27 দিয়ে আগে করো। 27 মানে কি? 27 মানে হচ্ছে আগে আর্গন 3d4s, 4s to 3d7। ওকে ডান। এবার বলছে কোবাল্ট 3+। 3+ মানে এখান থেকে 3টা ইলেকট্রন নাই হয়েছে। 3টা ইলেকট্রন যখন নাই হয়ে যায়, তখন যেটা হয়, ভালো করে খেয়াল করো, ভালো কোশ্চেন করছো, আগে সর্ববাহিরের শক্তি স্তর থেকে যাবে। ইলেকট্রন যখন প্রবেশ করছে 4s এ আগে গেছে, 3d তে পরে গেছে। তাহলে তোমার মনে হতে পারে আগে 3d থেকে সরাই দিই, না, সবার বাইরে আছে 4s, 4 নম্বর শক্তি স্তর সবার বাইরে, তাহলে 4s থেকে 2টা চলে যাবে, তাহলে 4s 0 করো, আরো একটা যাইতে হবে, সেটা যাবে 3d থেকে 3d6। তার মানে তোমার মনে হচ্ছে আচ্ছা ভাইয়া ক্রোমিয়ামে এটার মাথায় তো 3d6 আছে, দ্যাটস মিন এটার বেজোর ইলেকট্রন 6টা। না, তোমার কনসেপ্টে ঘাটতি আছে। তুমি দেখো এই যে ডি তে 6টা আছে, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ভাইয়া হুন্ডের নীতি খাটাও, 6টা ইলেকট্রন 5 ঘরে দিতে হবে, প্রত্যেকটা থেকে একটা একটা করে দিব, আরো একটা থেকে গেল না এক্সট্রা, ওই এক্সট্রাকে প্রথম ঘরে দিবা, তাহলে বেজোর ইলেকট্রন কে 4টা থাকলো না, তাহলে এটার বেজোর ইলেকট্রন 4টা, ক্রোমিয়ামে পাইছো কয়টা? 6টা। অ্যান্সার কি হবে ভাইয়া? ক্রোমিয়াম। আবারও বলে দিলাম ক্রোমিয়াম, দ্যাটস ইট, ডান। বুঝছো? সো এইটাই হচ্ছে তোমার ট্রিকি জিনিস। এই সেম কোশ্চেনটা তোমার কোবাল্ট 3+ না দিয়ে তোমার এই জায়গায় যদি জাস্ট আয়রনও দেওয়া থাকতো, সবাই ভুল করি আমরা, ভালো কোশ্চেন করছো বলে দিচ্ছি। আয়রনের বেজোর ইলেকট্রন কয়টা? ম্যাক্সিমাম দেখাবা 6। কেন 6 দেখাবো আমি বলে দিই। আয়রন হচ্ছে এরকম 26 মানে এই যে 26 মানে হচ্ছে আর্গন 3d4s, আর্গন মানে 18, 4s মানে 2, 20, 20 আর 6 26। এই যে তুমি 6 দেখবা, আর এটা তো পূর্ণ হয়ে গেছে, এই যে 6 দেখবা, মনে করবা পেজোর ইলেকট্রন 6টা, কিন্তু 6 মানে তো 6 না, 6 মানে হচ্ছে তুমি যখন হুন্ডের নীতি ফেলাবা, 6 মানে আসলে বেজোর ইলেকট্রন 4, যেটা তুমি এখানে দেখছো। সো এটাও ভালো কোশ্চেন যে আয়রনের বেজোর ইলেকট্রন কয়টা? 6টা না ভাইয়া? 4টা। মাথায় রাখো, 6টা না ভাইয়া? 4টা। ক্লিয়ার? ডান। সো এইগুলোই হচ্ছে ট্রিকি, এগুলো আমরা মনের অজান্তে ভুল করি, কারণ এগুলো কেউ তোমাকে বলে না, এগুলো জাস্ট তুমি তোমার মতো সলভ করে যাও, কোশ্চেন দেখো, সলভ করো, আর বলো ও আচ্ছা এটা তো আমি পারি। আসলে তুমি ওইভাবে পারো না, টাইমের মধ্যে পারো না, দ্যাটস ইট। আচ্ছা সিইউ এর জন্য একজন বলছে, আর কোনো কথাবার্তা থাকলে বলো।
নাহলে আমরা শেষ করব। থ্যাংক ইউ ভাই মোহাম্মদ রাইহান খান, ওকে ওয়েলকাম ভাইয়া, বুঝতে পারছি, ওকে ঠিক আছে ভাইয়া, এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবা, এই জিনিসগুলোই তোমাকে, নাহলে কিন্তু জাস্ট অ্যাডমিশনে 0.25 বেড ডিফারেন্সে তোমার সিট 500 থেকে 1000 জনের পিছনে চলে যাবে। সো এটা তুমি করো না। আর হচ্ছে তোমাদের 26 ব্যাচ যারা আছো তাদের জন্য তো ফুল সাপোর্ট আমাদের চলতেছে। 26 ব্যাচে যারা আছো তাদেরকে আমরা বলতেছি এখন থেকে ভাইয়াদের সাথে জয়েন হয়ে যাও, ভাইয়াদের প্যাটার্ন অনুযায়ী করো, একটা ভালো জায়গায় চান্স পেতে পারবা। 25কে আমরা খুব ভালোভাবে সাপোর্ট দিতে পারছি পুরোটা সময়, সেটা বলবো না। 26কে আমরা ফুল দমে দেওয়ার ট্রাই করতেছি। 26-এর হচ্ছে সিলেবাস এন্ড গেম, টেস্টের আগে সিলেবাস শেষ করে দেওয়া হচ্ছে, সিলেবাস এন্ড গেম এসএসসি 26-এর জন্য। এরপর আমাদের প্ল্যান টেস্টের মধ্যে তোমাদের এমসিকিউ রিলেটেড অনেক প্রবলেম কথা আমরা শুনছি, তো এখানে আমরা তোমার এমসিকিউ সলভ করাবো এবং এমসিকিউ এর পাশাপাশি সিকিউ সলভ করাবো। এই তিনটার কম্বো যে করবে সে এইচএসসি তে 85 থেকে 90 মানে 85 আপ রেজাল্ট আমরা তার ধরে রাখতেছি, ঠিক আছে? এই তিনটার কম্বো যে করবে, সো তোমরা যারা সিলেবাস এন্ড গেমে জয়েন এখনো হও নাই, 99 মাত্র 999, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাজেশন এক্সাম সব দিচ্ছি মাত্র 999। কোর্স প্রাইস খুবই কম রাখা হচ্ছে তোমাদের যাতে সবাই করতে পারো। সো 999 টাকায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 60টা চ্যাপ্টার তোমাকে ফুললি মাত্র একটা ক্লাস থেকে 2টা ক্লাসের মাঝে সলভ করে দেওয়া হচ্ছে। তোমরা এইচএসসি 26 যারা আছো সিলেবাস এন্ড গেমে জয়েন করো, সাথে তোমরা সামনে এমসিকিউ কোর্স নেমে যাবে, ওটা করবা আর সিকিউ করবা। তোমার এইচএসসি ঠেকাই কে, এবং তোমার এইচএসসির পরে আমরাই তোমাকে দেখাই দিব কিভাবে অ্যাডমিশনে কোপ দিতে হয়, যেটা আজকে এই 25 ব্যাচের যারা এই ক্লাসগুলো করছো স্ক্রিনশট গুলো জাস্ট দেখে নাও ভাই, একটাও তো তোমার মনে হতে পারে যে ভাইয়া এগুলো ফেক। দেখো প্রত্যেকটার পাশে ঢাকা ইউনিভার্সিটি লেখা আছে, মানে এগুলো সব আমাদের ক্র্যাশ কোর্সে, এগুলো সব ক্র্যাশ কোর্স থেকে আসছে। আর এই যে জিনিসটা, এটা আমার অ্যাডমিশনের মূল কনসেপ্ট যুক্ত যে ক্যাম্পাস কলিং এখান থেকে নেওয়া হয়েছে। এটাও এগুলো ক্র্যাশ কোর্সে আছে, বাট সময় স্বল্প তো ভাই, এত কোথা থেকে আনবো, এগুলো সব ক্র্যাশ কোর্স থেকে চলে আসছে। দেখো সো এই হচ্ছে অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকো, অনেক সবাই ভাইয়াদের জন্য দোয়া করবা, সুস্থ থাকবা, অনেক সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংকস ভাই, অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার। ওকে ভাইয়া, ভাইয়ের সাথে কানেক্টেড থাকো ইনশাল্লাহ। তোমার অ্যাডমিশন বলো 26 বলো বা 27 বলো, তোমার একদম শেষ প্রান্ত পর্যন্ত ভাইয়া যদি বেঁচে থাকি সুস্থ থাকি সবকিছুর সাপোর্ট আমরা দিব। সো ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত ভালো থাকো। এবং তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেটরা ভাইয়ার সাস ব্যাচে ভর্তি হও, আর ইউ এবং হচ্ছে এগ্রি খুব 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবা কোর্সের অ্যানাউন্সমেন্ট, অল্প প্রাইসে বেস্ট আউটপুট যদি পেতে চাও। কেমিস্ট্রি ওয়ালার বিকল্প নাই, সিয়াম ভাইয়ার বিকল্প নাই। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।